বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা যে আদেশটা আলোচনা করব সেটা হচ্ছে 11 আদেশ। গতদিন আমরা 10 আদেশ পর্যন্ত পড়েছিলাম। দেখেন, 11 আদেশের টাইটেল যদি আমরা দেখি, প্রকাশ, পরিদর্শন এবং প্রশ্নমালা, ডিসকভারি, ইন্সপেকশন অ্যান্ড ইন্টারোগেটরিজ। তো দেখেন, একটু পড়ি। কেউ পান নাই এমন কেউ আছে? যদি না পান, আশেপাশে সহায়তা নেন। বাদী কর্তৃক আর্জি এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করার পর, আচ্ছা, আর যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আইন পাঠ যে সাবজেক্ট পড়ি সেই বইটা নিয়ে আসবেন, আর একটা লাল কলম সাথে রাখবেন। লাল কলম, আমরা বই দাগাই। যে জায়গায় গোল দিতে বলবো গোল দিবেন, যে জায়গায় আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবেন। আর যদি কেউ বই না এনে থাকেন, আমাদের এই জায়গায় জুম লিঙ্ক দেওয়া আছে, জুম লিঙ্কেও জয়েন করতে পারেন, তাহলে আপনার মোবাইলে স্ক্রিন চলে আসবে। বাদী কর্তৃক আর্জি, বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করার পর উভয় পক্ষ প্লিডিংসে যে সকল বিষয় উল্লেখ করা হয়নি কিন্তু মামলার জন্য গুরুত্বপূর্ণ তা জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। একটু বুঝেন, একটা দেওয়ানি মামলায় বাদী দেয় কি? আর্জি। আর্জির প্রেক্ষিতে বিবাদী দেয় কি? জবাব। আর্জি এবং জবাব এটা পাওয়ার পরে এক পক্ষ, বাদী তো আর্জি এবং জবাব উভয় পড়ছে, বিবাদী আর্জি জবাব উভয় পড়ছে, পড়ার পরে দুই পক্ষের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে, অনেক দলিল দেখার ইচ্ছা যাচ্ছে। তখন তারা যে যে প্রশ্নের উত্তর এক পক্ষ আর এক পক্ষের কাছে জানতে চায়, এটা জানার জন্য আদালতের কাছে আবেদন করতে পারে যে, ইওর অনার, আমি বাদী, আমার মনে এই 10টা প্রশ্ন জাগছে, বিবাদীরে বলেন এই 10টা প্রশ্নের উত্তর দিতে। বা বিবাদী বলতে পারে যে, আমি বিবাদী, আমার মনে এই 20টা প্রশ্ন জাগছে, বাদীরে বলেন এই 10টা প্রশ্ন 20টা প্রশ্নের উত্তর দিতে। এই যে যে ধাপটা, এই ধাপটা সম্পর্কে আলোচনা করতে দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 11 আদেশে। দেখেন, পক্ষদ্বয় গুরুত্বপূর্ণ বিষয় জানতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে পারে। সো এখানে আমরা প্রথমে যেটা দেখবো, দেখেন, আন্ডারলাইন করবেন, প্রকাশ ও পরিদর্শন। ইংরেজিতে কি বলে? ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। গোল্ডেন আদেশ 11। আদেশ কত? 11। সো এইভাবে প্রশ্ন আসতে পারে যে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করেছে কত আদেশে? কত আদেশ? 11 আদেশ। তারপরে দেখেন, অ্যাডমিশন বা স্বীকৃতি আদেশ কত? 12। অ্যাডমিশন বা স্বীকৃতি আছে আদেশ 12। আচ্ছা দেখেন, তাহলে এখানে স্বীকারোক্তি বলছে কত আদেশ? 12 আদেশ। অ্যাকচুয়ালি এই জায়গায় স্বীকারোক্তি হবে না, এখানে হবে স্বীকৃতি। যাই হোক, পরে ঠিক করে দিব। তারপরে দেখেন, দলিল দাখিল, আটক ও ফেরত। এটারে দলিল দাখিলের ইংরেজি হচ্ছে প্রোডাকশন, আটকের ইংরেজি হচ্ছে ইম্পাউন্ডিং, আর ফেরতের ইংরেজি হচ্ছে কি? রিটার্ন। তাহলে প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্টস, এটা আছে আদেশ কত? 13। হলফনামা, এটা আছে আদেশ কত? 19। হলফনামা আছে আদেশ 19। তাহলে আমরা এই, আপনার যে এই মুহূর্তে এগুলো মুখস্থই করা লাগবে এমন কোনো কথা নাই। আপাতত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদেশ 11। 11 আদেশের টাইটেল হলো কি? প্রকাশ ও পরিদর্শন। এখন আমরা 11 আদেশ এই যে পড়া শুরু করব। দেখেন, প্রকাশ ও পরিদর্শন আদেশ 11। দেখেন, প্রকাশ অর্থ, প্রকাশের পাশে প্রকাশের ইংরেজি বলছে কি? ডিসকভারি। এই ডিসকভারি বা প্রকাশ এর আরেকটা বাংলা হচ্ছে আবিষ্কার। একটু লিখে রাখেন, আবিষ্কার। আবিষ্কার। দেখেন, একটু পড়ি। দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ অর্থ হলো, আন্ডারলাইন করবেন, এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে তার দখলে বা এখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা। আন্ডারলাইন করবেন এই লাইনটা। কি কি দেখছেন? এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে তার কি? দখলে বা তার এখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে কি করা? তা প্রকাশ করতে বাধ্য করা। গোল দিবেন বিরোধী পক্ষের, এটা গোল দেন, বিরোধী পক্ষের দখলে আছে মকদ্দমার বিচার্য বিষয় সম্পর্কিত এমন কোন দলিল বা বিষয় বিরোধী পক্ষকে প্রকাশ করতে মকদ্দমার কোন পক্ষ 11 আদেশ অনুসারে আবেদন করতে পারে। যেটা আমার মনে রাখতে হবে, আন্ডারলাইন করবেন, প্রকাশ দুই প্রকার, এটা গোল দেন। মানে এই যে ডিসকভারি, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডিসকভারি কয় প্রকার? দুই প্রকার। একটা দেখেন, প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা, ডিসকভারি বা ইন্টারোগেটরিজ, এটার বলে প্রশ্ন দ্বারা প্রকাশ। প্রশ্ন দ্বারা প্রকাশ মানে হলো
এক পক্ষ আর এক পক্ষের কাছে প্রশ্ন জানতে চাইতে পারে। আর একটা হলো দেখেন কোন দলিলদারি প্রকাশ, ডিসকভারি অফ কি ডকুমেন্টস, মানে বাদী কিছু দলিল দেখতে চাইতে পারে বিবাদীর কাছে, বা বিবাদী দলিল দেখতে চাইতে পারে কার কাছে, বাদীর কাছে। তাহলে প্রকাশ কত প্রকার? দুই প্রকার। কি কি? প্রশ্ন দ্বারা প্রকাশ, আর একটা কি দলিল দ্বারা প্রকাশ। এখন আমরা আসছি প্রশ্ন দ্বারা প্রকাশ আসলে কি। এখানে আসলে কি মনে রাখতে হবে একটু দেখি। দেখেন, প্রশ্ন দ্বারা প্রকাশ, প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা। যখন কোনো পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে চায়, তখন সে তার প্রতিপক্ষের নিকট প্রাসঙ্গিক বিষয়ে কতিপয় প্রশ্ন বা প্রশ্নমালা করতে পারে। দেখছেন, মানে এক পক্ষ আর এক পক্ষের কাছে কতগুলো প্রশ্ন কি করতে পারে, করতে পারে। এটাকে বলা হয় প্রশ্নমালা দ্বারা প্রকাশ। যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, এবার পড়বো। দেখেন, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষের জবানবন্দি গ্রহণ করার জন্য গোল দিবেন আদালতের অনুমতি ক্রমে। আদালতের অনুমতি ক্রমে গোল দিবেন বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে। এটা পুরোটা বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে গোল দিবেন লিখিত রূপে প্রশ্নমালা প্রদান করতে পারে। তাহলে আমরা কি কি জানলাম? দেখেন, প্রশ্ন করি যে কে কার কাছে প্রশ্ন জানতে চাইতে পারে, বাদী না বিবাদী? যে কেউ। বাদী বিবাদীর কাছে, বিবাদী বাদীর কাছে। কার অনুমতি লাগবে? আদালতের। কখন? বিচার্য বিষয় গঠনের তারিখ হতে কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এক পক্ষ আর এক পক্ষের কাছে প্রশ্ন জানতে চাইতে পারে কখন? বিচার্য বিষয় গঠনের কয়দিন? 10 দিনের মধ্যে। মৌখিক না লিখিত? লিখিত। এটাই প্রশ্ন। কি হবে? লিখিত। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, অনুমতি দেওয়া আদালতের জন্য গোল দিবেন বিবেচনামূলক। এখানে দুইটা বিষয়, অনুমতি চাওয়া বাধ্যতামূলক, কিন্তু অনুমতি দিবে কি দিবে না এটা কি বিবেচনামূলক। বিবেচনামূলক। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেওয়ানি কার্যবিধিতে যত জায়গায় অনুমতি চাই, সব জায়গায় অনুমতি চাওয়া বাধ্যতামূলক, আর দিবে কি দিবে না এটা কি বিবেচনামূলক। তাহলে আমরা কি কি জানলাম? প্রকাশ কয় প্রকার? দুই প্রকার, প্রশ্নমালা দ্বারা, দলিল দ্বারা। প্রশ্নমালা দ্বারা প্রকাশ, এক পক্ষ আর এক পক্ষের কাছে জানতে চাইবে বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। কি রূপে? লিখিত রূপে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখেন, 10 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন দিনের মধ্যে হলফনামা সহ উক্ত প্রশ্নমালার উত্তর দিতে হবে। আন্ডারলাইন করবেন। তাহলে এই যে 10 দিনের মধ্যে এক পক্ষ প্রশ্ন দিল, যারে আদালত বলবে যে তুমি উত্তর দাও, সে উত্তর দিবে কয় দিনের মধ্যে? 10 দিন। এই যে 10 দিনের মধ্যে, অথবা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন দিনের মধ্যে। তাহলে প্রশ্ন করবেও 10 দিনের মধ্যে, উত্তরও দিবে কি 10 দিনের মধ্যে, অথবা কি বলছে আদালত কর্তৃক নির্ধারিত সময়। এই সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসবে ভাই, যে প্রশ্নমালা প্রণয়ন করবে কখন? বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। যদি আদালত অনুমতি দেয়, উত্তর দিবে কয় দিনের মধ্যে? 10 দিন, অথবা কি আদালত নির্ধারিত সময়। জি। এরপরে দেখেন তারপরের প্যারাটা, প্রশ্নমালা অযৌক্তিকভাবে বা বিরক্তিকর ভাবে উপস্থাপিত হলে সরি প্রশ্নমালা অযৌক্তিকভাবে বা বিরক্তিকর ভাবে উপস্থাপিত হলে প্রশ্নমালাটি রদ করা যেতে পারে, বা প্রশ্নমালাটি আন্ডারলাইন করবেন দীর্ঘ শব্দবহুল, যাতনাদায়ক, আন্ডারলাইন করবেন অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হলে আন্ডারলাইন করবেন তা কর্তন করা যেতে পারে। একটু বুঝেন, এক পক্ষ আর এক পক্ষরে প্রশ্ন করছে, আদালত অনুমতিও দিছে যে তুমি প্রশ্ন করো, মানে তুমি উত্তর দাও। এখন যারে প্রশ্ন করছে সে আবার আদালতের কাছে এসে বলছে যে ইওর অনার, আপনি তো উত্তর দিতে বলছেন, কিন্তু ওর প্রশ্নের ভাষা দেখেন, ও কি হাবিজাবি অপ্রয়োজনীয় কথা লেখছে, কি কুৎসাজনক কথা কি লেখছে। সো ওরে বলেন এই প্রশ্নমালাগুলো কি করতে, কর্তন করতে, যাতে এই আজে বাজে কথা যাতে এখানে কি না থাকে। তাহলে প্রশ্নমালা রদ বা কর্তনের জন্য আবেদন করতে পারে যে পক্ষকে প্রশ্নমালা উত্তর প্রদানের জন্য আহ্বান করা হয়েছে সেই পক্ষকে। বুঝতে পারছেন? তখন আদালত আবার বলবে যে তুমি এই কি সব প্রশ্ন করছো, এগুলো কেটে সেটে ঠিকঠাক ভাবে কি দাও, প্রশ্নমালা করো। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসবে যে প্রশ্নমালা কখন কর্তন করতে পারে, প্রশ্নমালা যদি অপ্রয়োজনীয় হয়, উৎসাহজনক হয়, দীর্ঘ শব্দ মানে দীর্ঘ অনেক বড় একটা প্রশ্ন হয়, এই সকল ক্ষেত্রে কি করতে পারে? কর্তনের অনুমতি দিতে পারে। দেখেন আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। বিগত বছরের প্রশ্ন কিভাবে হয়েছিল দেখেন, ডিসকভারি বাই ইন্টারোগেটরিস, ডিসকভারি বাই ইন্টারোগেটরিস এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে। ইন্টারোগেটরিস মানে হলো প্রশ্নমালা,
তাহলে কয় দিনের মধ্যে বিচার্য বিষয় গঠনের কয়দিন? 10 দিন। বুঝছেন? উত্তর দিবে কয়দিন? 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। তাহলে 11 আদেশে যে দিনক্ষণ আছে কতদিন? 10 দিন। বিচার্য বিষয় গঠনের পর থেকে 10 দিন, উত্তরে দিবে 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। আমরা একটু আগে পড়লাম প্রকাশ কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রশ্নমালা দ্বারা, দলিল দ্বারা। প্রশ্নমালা দ্বারা কিন্তু আমাদের পড়া শেষ। এবার দেখেন দলিল দ্বারা প্রকাশ। কোন দলিল প্রকাশ করা, ডিসকভারি অফ ডকুমেন্টস। আদেশ 11 এর 12 বিধির অধীন। আবার বলে রাখি, এই টাকার বিধি আমার মনে রাখার দরকার নাই, জাস্ট আমি মনে রাখবো কত? আদেশ। আদেশ 11 এর 12 বিধির অধীন কোন পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোন দলিল বিষয়ে কোন তথ্য জানতে চায়, মানে এক পক্ষ আর এক পক্ষের কাছ থেকে দলিল বিষয়ে তথ্য জানতে চায়, তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে, আন্ডারলাইন করবেন, তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে উক্ত দলিল প্রকাশ করার জন্য বাধ্য করতে আবেদন করতে পারে। ধরেন বাদী বলতেছে, ইওর অনার, বিবাদী দেখেন জবাবে একটা দলিলের কথা বলছে, কিন্তু ওই দলিলটা জবাবের সাথে দেয় নাই। তো বিবাদীরে বলেন এই দলিলটা আমার কি দেখাইতে, বা এই দলিলটা কি করতে, প্রকাশ করতে। বা বিবাদীও আদালতের কাছে বলতে পারে যে বাদী কাছে একটা দলিল আছে, বাদীরে বলেন এই দলিলটা কি দেখাতে। এটা হলো আপনার দলিল দ্বারা প্রকাশ। আদালত উক্ত আবেদন, আন্ডারলাইন করবেন, মঞ্জুর করতে পারে বা মুলতবি করতে পারে। যে পক্ষকে তার এখতিয়ারাধীন দলিল প্রকাশের জন্য আদেশ দেওয়া হয়েছে সে দলিল প্রকাশ করতে কি বাধ্য। আবার আদালত যখন বলবে বাদীরে বা বিবাদীরে যে তুমি এই দলিল দেখাও, তাহলে সেই দলিল দেখাতে সে কি বলেন বাধ্য। তাহলে এখানে একটা বিষয় দেখেন, প্রশ্নমালার ক্ষেত্রে সময় আছে 10 দিন, করার সময় আছে 10 দিন, উত্তরের সময় আছে 10 দিন। কিন্তু এখানে কি আছে যে দলিল প্রকাশ করবে কয় দিনের মধ্যে? দলিল প্রকাশের কিন্তু কোনো কি নাই, দিনক্ষণ নাই। আদালত এটা নির্ধারণ করে দিবে সেটা। জি, কোন প্রশ্ন আছে কিনা? প্রকাশ দিয়ে, প্রকাশ 2 প্রকার, একটা হলো প্রশ্নমালা দ্বারা, দলিল দ্বারা। কোন প্রশ্ন আছে কিনা যারা এই মুহূর্তে আছেন সামনে? কোন বিধি মনে রাখার দরকার নাই, যা যা ঘটনা বললাম এটা মনে রাখবেন, আর যে বিধি মনে রাখতে বলবো সেটা মনে রাখবেন। আমাদের পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে কি পড়বো, তার চেয়ে মনে রাখতে হবে কি পড়বো না। স্যার আসসালামু বুঝতে আলাইকুম। পারছেন? হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রফিকুল্লাহ সাহেব, কোনো প্রশ্ন আছে? জি স্যার, বিচার্য বিষয় মানে হলো ইস্যু গঠনের সময় নাকি স্যার এটা? ইস্যু গঠন, জি। ইস্যু 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 গঠনের পরে। জি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যেহেতু আপনাদের আর প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে মনে মনে লজ্জা পাবেন না, অবশ্যই জায়গা জিজ্ঞেস করবেন। আমরা চলে এসেছি দলিল পরিদর্শন। এতক্ষণ আমরা যা পড়ছি সব হলো ডিসকভারি, প্রকাশ। আর এই জায়গায় আমরা 11 আদেশে দুইটা জিনিস আছে, মনে আছে কিনা? ডিসকভারি অ্যান্ড ইনস্পেকশন। তাহলে ডিসকভারির পার্ট পড়া আমাদের শেষ, বাদ আছে কি? ইনস্পেকশন। দেখেন ইনস্পেকশন শব্দের অর্থ কি? ইনস্পেকশন শব্দের অর্থ মানে হলো পরিদর্শন। আচ্ছা, 11 আদেশের 15 থেকে 19 বিধি পর্যন্ত দলিল পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বিধি মনে রাখার আমার কোনো দরকার নাই। মকদ্দমার প্রত্যেক পক্ষ অপর পক্ষকে তার আর্জি বা লিখিত জবাব বা শপথনামায় যে দলিলের বিষয় উল্লেখ করেছে তা পরিদর্শনের জন্য নোটিশ দিতে পারে। মানে এক পক্ষ আর এক পক্ষের কাছে যে দলিল কথা বলছে সেটা পরিদর্শনের জন্য কি দিতে পারে? নোটিশ দিতে পারে। যে পক্ষকে নোটিশ দেওয়া হলো সেই পক্ষ উক্ত নোটিশ বিষয়ে গোল দিবেন কোন আপত্তি থাকলে, এবং নোটিশ অনুসারে দলিল কখন কোথায় দেখানো হবে সেটা গোল দিবেন, 10 দিনের মধ্যে জানাবে। 10 দিন গোল দেন, 10 দিন, এই যে সেটা 10 দিনের মধ্যে জানাবে। একটু বুঝেন, এই জায়গায় বলছে যে বাদী বা বিবাদী তাদের আর্জি বা লিখিত জবাবে যে সকল দলিলের কথা উল্লেখ করছে সেই সকল দলিল এক এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিবে যে তুমি আর্জিতে এই কথা এই দলিলের কথা বলছো, তোমার নোটিশ দিলাম এত দিনের মধ্যে তুমি দলিল দেখাবা। বা বাদী বিবাদীর নোটিশ দিছে যে তুমি এই দলিলগুলো এত দিনের মধ্যে কি দেখাবা। তাহলে এই যে নোটিশ পাওয়ার পরে কখন কোথায় দেখাবে এটা আবার সে জানাবে কয়দিনের মধ্যে? 10 দিন। 10 দিন। তো আপনি যেটা মনে রাখবেন যে 11 আদেশে যত দিনক্ষণ আছে সব কত দিন? 10 দিন। 11 আদেশে যত দিনক্ষণ আছে সব কত দিন? 10 দিন। আপনারা এত লোক কি ভুল করে এসছেন আজকে? আচ্ছা,
যে না লক্ষ্মী বলা যাবে না, দেখেন আচ্ছা দেখেন তো তাহলে বুঝেন, তাহলে প্রকাশ কয় প্রকার? দুই প্রকার। আমরা সংক্ষেপে অনেক কথা বলি, বাট জায়গা যা যা মনে রাখতে হবে তা মনে রাখেন। ডিসকভারি আর ইনস্পেকশন কত আদেশ? 11। এর ভিতরে ডিসকভারি কয় প্রকার? দুই প্রকার, প্রশ্নমালা দ্বারা আর দলিল দ্বারা। প্রশ্নমালা দ্বারা প্রকাশ কখন? বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে? 10 দিন। উত্তর দিবে কয় দিন? 10 দিন বা আদালত নির্ধারিত সময়, ওইটুক শেষ। আচ্ছা, আর দলিল দ্বারা প্রকাশ, ওই ক্ষেত্রে কোনো দিনক্ষণ নাই, তবে আদালত যারা দলিল প্রকাশ করতে বলবে সে দলিল প্রকাশ করতে কি বাধ্য। মনে আছে? এবার আছে ইনস্পেকশন। ইনস্পেকশনের ক্ষেত্রে এক পক্ষ আরেক পক্ষের কি দিবে? নোটিশ দিবে। এখন নোটিশ অনুসারে তার যদি কোনো আপত্তি থাকে বা কবে কোথায় কখন দেখাবে এই বিষয়ে আবার জানাবে কয়দিনের মধ্যে? 10 দিন। কথা ক্লিয়ার? এই জায়গায় আমার কোনো বিধি টিধি মনে রাখার কি দরকার নাই। এবার দেখেন, প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল, নন কমপ্লায়েন্স উইথ অর্ডার অফ ডিসকভারি। এই একটা বিধি, 11 আদেশের একটা বিধি আপনার মনে রাখতে হবে, সেটা হলো 11 আদেশের 21। 11 আদেশের 21। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 11 আদেশের 21 বিধির অধীন আদালত বাদীর মকদ্দমা আন্ডারলাইন করেন খারিজের ডিসমিস দা সুট আদেশ দিতে পারে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিতে পারে যদি সে আদালতের আদেশ অনুযায়ী, একটু কাহিনী শুনেন, এই শুনেন, আপনার যারে আদালত ওই যে প্রশ্নমালার উত্তর দিতে বলছে, যারে আদালত দলিল দেখাইতে বলছে বা যারে যে দলিল পরিদর্শন করাতে বলছে, কেউ যদি আদেশ পালনে কি হয়? ব্যর্থ হয়। যদি বাদী ব্যর্থ হয় তাহলে বাদীর মামলা হবে খারিজ, মকদ্দমা কি হবে? খারিজ। আর যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকার কি হবে? বাতিল, নষ্ট হয়ে যাবে, আত্মপক্ষ সমর্থনের অধিকার আর তার থাকবে না। বুঝেন কিনা? তাহলে এই যে দেখেন, মকদ্দমা সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় বা কোনো দলিল প্রকাশ করতে ব্যর্থ হয় বা কোনো দলিল পরিদর্শন করাতে কি হয়? ব্যর্থ হয়। মানে ওই যে প্রকাশের আদেশ দিছিল, প্রশ্নমালার উত্তর দিতে ব্যর্থ হয়েছে, তারপরে দলিল প্রকাশ করতে বলছিল, দলিল প্রকাশ করে নাই, দলিল পরিদর্শন করতে বলছিল, দলিল পরিদর্শন কি করাই নাই, তাহলে বাদী হইলে বাদীর মামলা খারিজ, বিবাদী হইলে বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকার কি হবে? হরণ করা হবে। কততে? 11 আদেশের কত বিধি? 21 বিধি। 11 আদেশের 21 বিধি। গতদিন আমরা পড়ছিলাম 9 আদেশ বিস্তারিত, আপনাদের মনে আছে কিনা? 9 আদেশে মামলা খারিজ করছিলাম 4 জায়গা। 9 আদেশের 2 বিধি, 9 আদেশের 3 বিধি, 9 আদেশের 5 বিধি, 9 আদেশের 8 বিধি। এই যে আরো এক জায়গায় মামলা খারিজ পাইলাম, সেটা হলো 11 আদেশের 21। 11 আদেশের 21। আমি বলছিলাম যে আরজি খারিজ এক জায়গায় আছে, কিন্তু মামলা খারিজ ও বহু জায়গায় আছে। এখন যারা নতুন আসছেন তারা গতদিন না জানলেও হবে, এতটুকু মনে রাখেন যে বাদী ব্যর্থ হইলে 11 আদেশের 21-এ তার মামলা খারিজ হচ্ছে, আর বিবাদী ব্যর্থ হইলে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার কি হারাচ্ছে। এখন তাহলে বাদী বা বিবাদীর অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে প্রতিকার কি? তাদের কি প্রতিকার আছে দেখেন। প্রতিকার দেখেন, আদেশ 11-21 বিধির অধীন বাদীর বিরুদ্ধে মকদ্দমা খারিজের আদেশ বা বিবাদীর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। আন্ডারলাইন করেন, আপিলযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে। এখন প্রশ্ন হলো, এই জায়গায় সংক্ষুব্ধ কে হতে পারে? বাদীও হতে পারে, বিবাদী হতে পারে। যদি বাদীর মামলা খারিজ হয় তাহলে বাদী সংক্ষুব্ধ, আর যদি বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকার হরণ হয় তাহলে কে? বিবাদী সংক্ষুব্ধ। তাহলে দেখেন আমরা আপিলযোগ্য আদেশ কি কি পেলাম? 7-10, 8-10, 9-9, 9-13, 10-4 আর 11-21। যারা আপনারা দেরিতে আসছেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনারা মনে রাখবেন আপিল যোগ্য আদেশ 11 কত? 21। 11-21। স্যার 11 আদেশের 21 স্যার বলছেন যে বিবাদী আত্মপক্ষ সমর্থনের বাতিলের আদেশ দিতে পারে। স্যার এই যে আত্মপক্ষ সমর্থনের এটা স্যার আমি বুঝতে পারতেছি, আত্মপক্ষ সমর্থন কি হয়? বিবাদী আত্মপক্ষ সমর্থনের অধিকার হরণ মানে হলো বিবাদীর ওই মামলা প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো অধিকার থাকবে না, সেটা বুঝাইছে। বিবাদী ওই মামলার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, সেটা বুঝাইছে। সেই ক্ষেত্রে বিবাদী যদি মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে তাকে আপিল করতে হবে, কারণ 11 আদেশের 21 বিধি একটা আপিলযোগ্য আদেশ। আর বাদীর ক্ষেত্রে স্যার খারিজ হয়ে যাবে।
বাদীর ক্ষেত্রে খারিজ হবে, বাদীর প্রতিকারও তাই, আপিল। আপিল। আমরা বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে, এই যে দেখেন বাদীরে প্রশ্নের উত্তর দিতে বলছিল, কিন্তু বাদী প্রশ্নের উত্তর দেয় নাই, ব্যর্থ হইলে, বাদী যদি ব্যর্থ হয় কি হবে? মামলার জায়গা কি হবে? খারিজ হবে। বাদীর তাহলে প্রতিকার কি? আপিল। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 ওয়ার্ডার 11 রুল 21 অনুসারে আদালত কোন আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? এই যে 11 আদেশের 21 একটা আপিলযোগ্য আদেশ, তাহলে প্রতিকার কি? আপিল। তাহলে আপিলটা হবে 43 আদেশের এক বিধিতে। আর আমরা জানি যারা নতুন আসছেন তাদের বলি, আপিলযোগ্য আদেশ সম্পর্কে বলছে 43 আদেশের কত বিধি? এক বিধি। আপিলযোগ্য আদেশ সম্পর্কে বলছে 43 আদেশের এক বিধি। আমরা সেলফ প্র্যাকটিসে আসি, দেখেন 1 নম্বর প্রশ্ন, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী প্রকাশ কত প্রকার? দেওয়ানি কার্যবিধি অনুযায়ী প্রকাশ হলো 2 প্রকার, একটা হলো আত্মপ্রকাশ আর একটা বহিঃপ্রকাশ, নাকি? এটা বলবেন না, একটা হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ আর একটা হলো দলিল দ্বারা প্রকাশ। 5 নম্বর প্রশ্নটা দেখেন, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষকে পরীক্ষার জন্য প্রশ্নমালা পাঠাতে পারে? অবশ্যই কি হবে? আদালতের অনুমতি নিয়ে। তারপরে দেখেন 6 নম্বর প্রশ্নটা, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষকে পরীক্ষা করার জন্য প্রশ্নমালা ইন্টারোগেটরিজ পাঠাতে পারে ড্যাশের 10 দিনের মধ্যে। কিসের? বিচার্য বিষয় প্রণয়নের সময় হতে 10 দিনের মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, যারা আমাদের সাথে নতুন ক্লাসে আজকে যোগদান করছেন, তারা কখনোই এই যে যে প্রশ্নগুলো সেলফ প্র্যাকটিসে আছে বা বিগত বছরের প্রশ্ন, এগুলো কখনোই মুখস্থ করবেন না। আগে হলো এই যে যে আমরা প্রথম যে আলোচনাগুলো পড়লাম, এই আলোচনাগুলো যখন আপনি জানবেন, তখন এই প্রশ্নের 95% আপনি নিজে নিজেই কি পারবেন। কিছু কিছু নতুন প্রশ্ন এখানে আসতে পারে, সেগুলো মনে রাখতে হবে, বাট এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই, বারবার গল্পের বইয়ের মতো পড়বেন। আপনি এইভাবে চিন্তা করেন, আপনি একটা সিনেমা দেখছেন, বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, তামিল হোক, ধরেন বাংলা ছাড়া তো অন্যগুলোর ভাষা আমাদের বোঝা কি কষ্টকর, তাহলে না বুঝলেও ইংলিশ তামিল সিনেমাও যদি দেখেন, আপনারে দেখতে বসাই দিছে, 3 ঘন্টা পরে আপনি ধরেন ওর ডায়লগ একটাও বুঝেন নাই, কিন্তু ভাষা বুঝতে মানে কাহিনী বলতে পারবেন না যে এই জায়গা কি কি হয়েছে, একটু তো পারবেন। ওই জিনিসটা আপনি মুখস্থ করেন নাই, তাহলে ওই জিনিসটা আপনি পারতেছেন কিভাবে? তা পড়াটাও তাই, আপনি বারবার দেখবেন, তাহলে অলরেডি আপনার মনের মধ্যে কি গেঁথে থাকবে। আর সিনেমা যখন শুরু হয়ে গেছে, সিনেমা হলে যাইতে যাইতে আপনার 1 ঘন্টা লেট হয়েছে, এখন হঠাৎ করে ঢুকেই তো কাহিনী বুঝবেন না, বা চরিত্রের নাম কি বুঝতে একটু কি হবে, কষ্ট হবে, কিছুক্ষণ দেখার পর বুঝবেন। তাহলে আজকে যারা নতুন আসছেন, তারা হলো আমাদের সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে, আপনি 1 ঘন্টা লেট করছেন। এখন এই লেট করে এই কারণে আপনার হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট সমস্যা নাই, যে 1 ঘন্টা মিস করছেন এইগুলো আবার দেখাই দিবানি, কিন্তু উঠে যায়েন না, এই জায়গা বসে থাকেন আর কি। আচ্ছা দেখেন, আমরা 8 নাম্বার প্রশ্নটা পড়ি, প্রশ্নমালা রদ করা যেতে পারে। রদ বুঝেন, মানে বাতিল করে দিল আর কি। প্রশ্নমালাটি অযৌক্তিকভাবে উপস্থাপিত হলে, অথবা কি বিরক্তিকর ভাবে উপস্থিত হয়েছে। 9 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ, যে প্রশ্নমালা কর্তন করা যেতে পারে যদি প্রশ্নমালাটা কি হয়? দীর্ঘ শব্দবহুল হয়, অপ্রয়োজনীয় হয়, আর কি হয়? যাতনাদায়ক হয়। 10-11 নাম্বার পারবেন, এই জায়গা প্রশ্নমালার উত্তর দিতে হবে কতদিনের মধ্যে? 10 দিন। আমরা জানি 11 আদেশে যত দিনক্ষণ আছে, কতদিন? 10 দিন। তারপরে 15, 16, 17 এগুলো সব পড়ে ফেলবেন, এগুলো সব ইম্পর্টেন্ট। স্যার 13টা কিন্তু স্যার আমাদের ইয়েতে যে 11 দেশের আপনার যত কথা বিধিতে শুনি না স্যার মিলি, আমরা পড়ি নাই। আপনার প্রশ্ন শোনা যায় না, আপনি জি স্যার, পরিষ্কার বলছি ভাবে কি বলেন। স্যার, এই যে হ্যাঁ স্যার বলছি কি যে যে প্রশ্নমালার উত্তরে যে যেমন 13 নাম্বারটা, স্যার 13 নাম্বারটা এখানে কোশ্চেনের আনসার আছে হলো খ। হ্যাঁ স্যার, হ্যাঁ খ আছে, ঠিক হ্যাঁ আছে স্যার। বলেন। হ্যাঁ খ হ্যাঁ আছে এটা। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, আমি যেটা সমস্যা বলতে কি? স্যার 12 নাম্বারটা, সরি স্যার, হ্যাঁ আমি বলতেছিলাম স্যার 12 নাম্বারটা যেটা বলছে আনসার দেওয়া আছে দেওয়ানি কার্যবিধি, এখানে 12 খ নাম্বার পড়বেন আনসারটা না, স্যার। 12 নাম্বার পড়বেন বলবো না, না যে স্যার? বিধি পড়ি নাই সেটা পড়বেন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
11 আদেশের সর্বশেষ প্রশ্নটা দেখেন, 18 নম্বর প্রশ্নটা। দেওয়ানি কার্যবিধির 11 আদেশের 21 বিধির অধীন আদালত বাদীর মকদ্দমা খারিজ আদেশ দিলে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বাদী বা বিবাদীর প্রতিকার কি? বাদী বা বিবাদীর প্রতিকার কি? আপিল। 11 আদেশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন, শাকিল কি প্রশ্ন? দাঁড়ান, প্রশ্ন করবেন, অপেক্ষা করেন, দাঁড়ান। প্রশ্ন বলে লোকজন শুনে না, দাঁড়ান। নেন, মাইক্রোফোন হাতে নিয়ে প্রশ্ন করেন, বলেন। স্যার 11 আদেশের 21 বিধিতে বলছে যে বিবাদী আত্মপক্ষ সমর্থনের অধিকার হারালে হুম। তাহলে হারালে কে একতরফা নিষ্পত্তি হবে না একতরফা ডিক্রি হবে? এটা কিছু বলে নাই, ওইটা বলে নাই, জাস্ট বলছে আত্মপক্ষ সমর্থন সমর্থনের অধিকার হারাবে। ওই জায়গায় ওই শব্দটাই ব্যবহার করছে, নট ডিক্রি। ডিক্রি হবে না ওই জায়গায়, ওই ভাষায় যে আমার আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাইছি। ধরেন এটা আর একটা টার্ম, একতরফা নিষ্পত্তি যেরকম আছে, একতরফা ডিগ্রি যেরকম আছে, এটা আর একটা টার্ম যে আমার আত্মপক্ষ অধিকার সমর্থনের অধিকার আমি হারাবো। জি স্যার, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? বলেন। তাহলে আপনি মনে রাখবেন 11 আদেশের টাইটেল কি? ডিসকভারি এন্ড ইন্সপেকশন। আর 11 আদেশের যত দিনক্ষণ আছে, কতদিন? 10 দিন। দেখেন, আমরা চলে আসি 12 আদেশে। আদেশ 12 এর এখানে দেখেন লেখা আছে অ্যাডমিশন, উপরে লেখা আছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি লেখা আছে না? এটা কেটে লেখেন স্বীকৃতি। স্বীকৃতি। লিখছেন? আগে আমার কথা শুনেন, আলোচনা শুনেন যে স্বীকৃতি আসলে কাকে বলে আর স্বীকারোক্তি কাকে বলে। আমরা যখন সাক্ষ্য আইন পড়বো তখন বিষয়টা ভালো জানবেন। স্বীকৃতি হলো যে একটা মামলার বিষয়বস্তু সম্পর্কে যে জানে এবং সে যে বিবৃতি দেয়, এটারে বলে স্বীকৃতি। এটা দেওয়ানি মামলাও হতে পারে, এটা কি ফৌজদারি মামলাও হতে পারে। ধরেন আপনি জানেন যে রহিম করিম রে বেদখল করছে, তাহলে আপনি যদি আদালতে বলেন যে রহিম করিম রে বেদখল করছে, আপনি মামলা সম্পর্কে বলতেছেন, এটা একটা কি? স্বীকৃতি। স্বীকৃতি দেওয়ানি মামলায়ও হতে পারে, স্বীকৃতি ফৌজদারি মামলায়ও হতে পারে, বুঝছেন? কিন্তু স্বীকারোক্তি আসলে কাকে বলে? স্বীকারোক্তি হলো যে যখন কোনো ব্যক্তি নিজের অপরাধের কথা নিজেই স্বীকার করে, তখন সেটাকে বলে স্বীকারোক্তি, যেটাকে বলে ইংরেজিতে কনফেশন। বুঝছেন? অর্থাৎ একজন ব্যক্তি একটা হত্যা করার পর বা একটা অপরাধ করার পরে সে যদি তার অপরাধের কথা নিজেই যদি অন্যের কাছে কি করে? স্বীকার করে, তখন সেটাকে বলে কি? স্বীকারোক্তি বা কনফেশন। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডমিশন যে স্বীকৃতি, এটা দেওয়ানি মামলায়ও হতে পারে, আবার কি ফৌজদারি মামলায়ও হতে পারে। কিন্তু কনফেশন যেটা, যে অপরাধ না আমি অপরাধ, এটা কিন্তু দেওয়ানি মামলায় হবে না, কারণ দেওয়ানি মামলা অপরাধের বিচার করে না। তাহলে কনফেশন শুধু কি মামলায়? ফৌজদারি মামলায়। তাহলে এই জায়গায় অ্যাডমিশনের বাংলা যে স্বীকারোক্তি লেখছে, এটা কি কি না? ঠিক না। এখানে অ্যাডমিশনের বাংলা কি হবে? স্বীকৃতি। কোনো প্রশ্ন আছে ভাই? ওমর ফারুক হাত তুলছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন, স্বীকৃতি বা প্রাসঙ্গিক আইনসমূহ। স্বীকৃতি বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, ধৈর্য ধারণ করেন, জানালা আগে থেকে খুলেন না, একটু অপেক্ষা করেন, দেখি আমরা এই যে প্রথম যে প্যারা আছে এটা আমরা পড়বো না, সরাসরি চলে আসেন যে দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুযায়ী স্বীকৃতি 3 প্রকার।
এখানে অনেক জায়গায় স্বীকারোক্তি আছে, আপনি ধরে নেবেন এখানে স্বীকারোক্তি শব্দটা হবে না, এখানে কি হবে? স্বীকৃতি। তাহলে দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুসারে স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। উপরে আলোচনা বাদ, স্বীকৃতি হলো 3 প্রকার। একটা দেখেন, 1 নাম্বার মামলা স্বীকারের নোটিশ, বিধি মনে রাখার প্রয়োজন নাই। 2 নাম্বার দলিল স্বীকারের নোটিশ, বিধি মনে রাখার কি দরকার নাই। ঘটনা স্বীকারের নোটিশ। এই তিনটারে আপনি যদি এই তিনটার প্রথম অর্থটা মিলান, মাদক হয়, মাদক বলি না আমরা, মাদক দ্রব্য, মাদক মাদক, তাইলে আপনি মাদক যদি মনে রাখেন তাহলে স্বীকৃতি যে 3টা মনে রাখবেন। মাদক মানে মাতে হলো মামলা স্বীকারের নোটিশ, দতে কি দলিল স্বীকারের নোটিশ, আর ঘতে কি ঘটনা স্বীকারের নোটিশ। তাহলে স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। এখন এই 3 প্রকার আমরা একটু দেখবো যে মামলা স্বীকারের নোটিশ মানে কি। মামলা করে কে? বাদী। কার বিপক্ষে? বিবাদী। তাইলে বাদী বিবাদীর নোটিশ দিতে পারে যে সময় থাকতে এই মামলায় যা যা আমি দাবি করছি সব স্বীকার করে ফেলো, এটারে বলে কি মামলা স্বীকারের নোটিশ। দলিল স্বীকারের নোটিশ, মামলার এক পক্ষ আর এক পক্ষরে বলতে পারে, এই যা মামলার এক পক্ষ আর এক পক্ষরে বলতে পারে যে আরজিতে যে দলিলের কথা উল্লেখ করছো সময় থাকতে এই দলিলের কথা কি করে নাও, স্বীকার করে নাও। 3 নম্বরে দেখেন ঘটনা স্বীকারের নোটিশ। এটা আমরা তো মামলা করি যে কোনো ঘটনা নিয়েই নাকি, তাহলে মামলার এক পক্ষ আর এক পক্ষরে বলতে পারে যে মামলার যে ঘটনা এটা কি করে নাও, স্বীকার করে নাও। বুঝতে পারছেন? তাহলে স্বীকৃতি বা অ্যাডমিশন কয় প্রকার? 3 প্রকার, মামলা, দলিল, ঘটনা। তো দেখেন দেওয়ানি কার্যবিধির 142 ধারা অনুসারে প্রত্যেকটি নোটিশ অবশ্যই লিখিত হতে হবে। এখন এই 142 আমার মনে রাখার প্রয়োজন নাই, আপনি জাস্ট মনে রাখবেন এই যে নোটিশটা কি হবে? লিখিত, রিটেন হবে। আর এখানে আর পড়বো না, আমরা সরাসরি চলে আসি মামলা স্বীকারের নোটিশে। মামলা স্বীকারের নোটিশ, মকদ্দমার যে কোনো পক্ষ বলতেন তার প্লিডিংস মানে তো আমরা জানি আরজি এবং জবাব। প্লিডিংস এর মাধ্যমে বা আন্ডারলাইন করেন লিখিত অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশের সত্যতা স্বীকার করতে পারে, অথবা অপর পক্ষকে মকদ্দমার উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন নোটিশে উল্লেখিত কোনো তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ আমন্ত্রণ জানাতে পারে। আপনি যেটা মনে রাখবেন যে কথা বললাম যে মামলা স্বীকারের নোটিশ মানে মামলার এক পক্ষ আর এক পক্ষরে নোটিশ দিবে কিসের জন্য? যে আমি যে মামলাটা করছি মামলার বিষয়বস্তু কি স্বীকার করে নাও। কত দিনের মধ্যে করবা এই জায়গা কোনো দিনক্ষণ নাই, তাহলে কত বিধিতে আছে সেটাও আমার জানার প্রয়োজন নাই, বাট আদেশ কত? 12। তারপরে দেখেন দলিল স্বীকারের জন্য নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্টস। দলিল স্বীকারের জন্য নোটিশ জারির গোল দিবেন 15 দিনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। নোটিশ জারির 15 দিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে আহ্বান করতে পারে, এটা ইম্পর্টেন্ট। বিধি দরকার নাই, মানে এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিছে যে তুমি এই দলিলের বিষয়বস্তু এই যে আমাদের মধ্যে যে বিক্রয় দলিল আছে এই বিক্রয় দলিল আসলে বৈধ দলিল, তুমি এই দলিলের বিষয়বস্তু ঠিক করে নাও, স্বীকার করে দাও। নোটিশ দেওয়ার কয়দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। পরীক্ষার প্রশ্ন আসবে যে দলিল স্বীকারের আদেশ দিতে পারে নোটিশের কয়দিনের মধ্যে, মানে আহ্বান জানাবে নোটিশের 15 দিনের মধ্যে। আর মামলা স্বীকারের ক্ষেত্রে কয়দিনের মধ্যে? কোনো দিন কোনো জায়গা নাই, কিন্তু দলিল স্বীকারের ক্ষেত্রে কত? 15 দিন। এবার চলে আসি আমরা ঘটনা স্বীকার করতে নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্টস। কোন পক্ষ গোল দিবেন শুনানির জন্য নির্ধারিত দিনের গোল দিবেন পূর্ববর্তী 9 দিনের মধ্যে। তাহলে শুনানির জন্য গোল দিবেন আর কি গোল দিবেন? পূর্ববর্তী 9 দিনের মধ্যে যে কোনো সময় মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্য স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত রায় বা আদেশ দিতে পারে। এই জায়গায় এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিছে যে তুমি মামলার এই ঘটনাটা 10 তারিখে শুনানি, তাহলে 10 তারিখের 9 দিন পূর্বে, 10 তারিখের কি শুনানির কয়দিন পূর্বে বলছে, তাহলে শুনানির 9 দিন পূর্বে তুমি এটা কি করে নিবা? স্বীকার করে নেবা। ওই জায়গা ছিল নোটিশ প্রাপ্তির কয়দিনের মধ্যে, দলিলের ক্ষেত্রে 15 দিন।
আর এই জায়গা হলো শুনানির কয়দিন, শুনানির পূর্ববর্তী 9 দিনের মধ্যে। আপনার 12 আদেশে এতটুকুই গুরুত্বপূর্ণ যে স্বীকৃতি কয় প্রকার, 3 প্রকার। মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। মামলা স্বীকারের ক্ষেত্রে কোনো দিনক্ষণ আছে নাই। দলিল স্বীকারের ক্ষেত্রে নোটিশ পাওয়ার কয়দিন, 15 দিন। আর ঘটনা স্বীকারের ক্ষেত্রে শুনানির পূর্ববর্তী 9 দিন। এবার দেখেন স্বীকৃতির ভিত্তিতে রায়, জাজমেন্ট অন অ্যাডমিশন বিধি 6। যারা পুরাতন বই আছেন, অনেকের বইতে এটা নাও থাকতে পারে, না থাকলে সমস্যা নাই। স্বীকৃতির ভিত্তিতে রায় মানে আপনি যখন নোটিশ দিচ্ছেন যে মামলার বিষয়বস্তু স্বীকার করো বা দলিলের বিষয়বস্তু স্বীকার করো বা ঘটনার বিষয়বস্তু স্বীকার করো, আপনার নোটিশ অনুসারে সে আসলেই স্বীকার করছে, তাহলে তো ওই মামলা এখন আদালত কি দিবে, রায় দিয়ে দিবে। এই জায়গায় একটা বিধি আমার মনে রাখতে হবে, স্বীকৃতির ভিত্তিতে রায় 12 আদেশের 6 বিধি। যার বইতে নাই সে একটু লিখে রাখবেন, স্বীকৃতির ভিত্তিতে রায় 12 আদেশের 6 বিধি, এবং ব্র্যাকেটে লিখে রাখবেন ডিক্রি। স্বীকৃতির ভিত্তিতে রায় 12 আদেশের 6 বিধি এবং ব্র্যাকেটে লিখে রাখবেন ডিক্রি। আপনার সবার সামনে একটা সিগনেচার শিট আছে, সবাই সিগনেচার করেন ওই কাগজটাই, কেউ যেন বাদ না যান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি যে 3 প্রকার যে স্বীকৃতি, স্বীকৃতি যদি কেউ করে রায় ঘোষণা করবে 12 আদেশের কয় বিধিতে, 6 বিধিতে, এবং এটা একটা কি ডিক্রি। দেখেন ফেরদৌস মনোযোগ দেন, দেখেন মকদ্দমার বলতেন যে কোনো পর্যায়ে, মকদ্দমার কি যে কোনো পর্যায়ে কোনো পক্ষ কর্তৃক স্বীকৃত কোনো বিষয়ের ভিত্তিতে যে রায় দেওয়া হয় সেটা স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন নামে পরিচিত। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্বীকৃতির ভিত্তিতে রায় দেয় মামলার কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ে। কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করতে পারে। এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আন্ডারলাইন করবেন কি করতে পারে। দেখেন 12 আদেশের 6 বিধি, এটা কোনো যদি কোনো রায় দিয়ে দেয় এটা কোনো আদেশ না, এটা হলো কি ডিক্রি। সো এর বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা যাবে। যারা দেরিতে আসছেন তারা যদি না বুঝে থাকেন আমি সংক্ষেপে বলি, ডিক্রি হলো একটা দেওয়ানি মামলা শুরু হয় আর্জির মাধ্যমে আর শেষ হয় ডিক্রির মাধ্যমে। অর্থাৎ ডিক্রি দেয় একটা মামলার কখন গিয়ে, শেষে গিয়ে। আর মামলাটা চলমান থাকা অবস্থায় বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দেয়, যে সময়ের আবেদন মঞ্জুর করা হলো বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলো, এই যে বিষয়গুলো এটারে বলে কি আদেশ। তো এই যে স্বীকৃতির ভিত্তিতে রায়, এটা একটা কি ডিক্রি। দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধিতে স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আপনার যেটা মনে রাখতে হবে, জাজমেন্ট অন অ্যাডমিশন আছে 12 আদেশের কত বিধি, 12 আদেশের 6 বিধি। এখন এখানে কিছু অতিরিক্ত কথা এখানে আছে, এগুলো না জানলেও সমস্যা নাই, বাট তারপরে একবার রিডিং পড়ে ফেলি। দেখেন সিগনেচার কে কে করেন নাই, সবাই করছেন? এই জায়গা যারা আছেন সবাই সিগনেচার করছেন? দেখেন স্বীকৃতি যে ক্ষেত্রে স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে, স্বীকৃতি অবশ্যই মকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে পারে, হতে হবে এমন স্বীকৃতি মকদ্দমার যে কোনো পর্যায়ে হতে পারে, অর্থাৎ স্বীকৃতিটা মকদ্দমার কোনো কার্যধারায় হতে হবে। আচ্ছা এটা প্রয়োজন নাই, লাস্টের লাইনটা পড়েন, শুধুমাত্র কোনো পক্ষের আবেদন কমে এমন রায় ঘোষণা হতে পারে, প্রয়োজন নাই। জাস্ট মনে রাখবেন স্বীকৃতির ভিত্তিতে রায় কত আদেশের কত বিধি, 12 আদেশের 6 বিধি। এটা আদেশ না ডিক্রি, ডিক্রি। এর বিরুদ্ধে প্রতিকার কি, আপিল। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 12 আদেশের 6 বিধি অনুযায়ী জাজমেন্ট অন অ্যাডমিশন কখন প্রদান করা যায়, মামলার যে কোনো স্তরে। জাজমেন্ট অন অ্যাডমিশন মানে কি, স্বীকৃতির ভিত্তিতে রায়। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় এর বিধান কোনটি। এই ধরনের প্রশ্ন আসতে পারে। স্বীকৃতির ভিত্তিতে রায় আপনি জানেন 12 আদেশে আছে, বাট বিধি মনে নাই,
তাহলে আপনি খুঁজবেন এই জায়গা 12 আদেশ কোনটা আছে। যারা এই রোমান হরফ বুঝেন না, এক্স এর পরে দুইটা দুই মানে দুই হচ্ছে হলো 12, এক্স এক্স ওয়ান মানে হচ্ছে কত 21, এক্স এক্স ওয়ান ওয়ান মানে কত 22, এক্স এক্স তিনটা এক মানে হচ্ছে 23। তাহলে এই জায়গা 12 আছে কয় জায়গা? এক জায়গা। তাহলে উত্তর হবে কত? ক। 12 আদেশে কত বিধি? 6 বিধিতে। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন। নোটিশ প্রদানের কতদিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ দিতে পারে? কত সময়? 15 দিন। 3 নাম্বারটা দেখেন, কোন পক্ষ শুনানির জন্য নির্ধারিত কতদিনের মধ্যে অপর পক্ষকে মকদ্দমার উদ্দেশ্যে নোটিশ উল্লেখিত কোনো তথ্য স্বীকার করার শুনানির পূর্ববর্তী কতদিন? শুনানির পূর্ববর্তী 9 দিন। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায় অন্য পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। সর্বশেষ 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন, ঘটনা স্বীকারের কারণে কোন পক্ষ দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধির অধীন রায় ঘোষণার জন্য আবেদন করতে পারে কখন? মামলাটার যে কোনো পর্যায়ে। তাহলে আমরা দুইটা আদেশ পড়ে ফেললাম। একটা হচ্ছে আদেশ 11 ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, আদেশ 12 এটারে কি বলে? অ্যাডমিশন। 13 নম্বর আদেশটা আমরা বিস্তারিত পড়বো না, বাট ওই যে 11 নম্বর আদেশটা পড়ছিলাম ওই জায়গা চলে যান, 11 নম্বর আদেশের ওই জায়গা চলে যান। এগারো আদেশের শুরুতে গেছেন, ওখানে দেখেন ওই যে বলা আছে দলিল দাখিল আটক ফেরত 3 নম্বরে পাইছেন? দলিল দাখিল আটক ফেরত, প্রোডাকশন ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্টস। তাহলে যদি আপনাকে বলে যে 13 আদেশে কি আলোচনা করছে? দলিল দাখিল আটক ও ফেরত, এতটুকু জানলেই হবে। এই জায়গার কোনো বিধি টিধি আমার পড়ার প্রয়োজন নাই। দেখে আমি একটু আপনাদের প্রশ্ন করি, কতটুকু মনে আছে। নির্মল, কোনো কিছু চাপ দিয়ে না, জাস্ট ধরেন, মুখের কাছে নেন। নির্মল সাহেব, স্যার বলেন। তাহলে বলেন যে ডিসকভারি এন্ড ইন্সপেকশন, এই ডিসকভারি কয় প্রকার? 3 প্রকার। 11 আদেশে ডিসকভারি কয় প্রকার? 11তে। প্রকাশ কয় প্রকার? প্রকাশ প্রকাশ 2 প্রকার। কি কি? একটা হচ্ছে যে প্রশ্ন দ্বারা ওনারে প্রকাশ, বলতে দেন। প্রশ্নমালা দ্বারা প্রকাশ, আর আর একটা কি? দলিল দ্বারা প্রকাশ। দলিল দ্বারা প্রকাশ। প্রকাশ। আচ্ছা, দেন এই প্রভাসের কাছে দেন। প্রভাস, জি স্যার। প্রশ্নমালা দ্বারা প্রকাশ, এই প্রশ্নমালা দ্বারা প্রকাশ কিভাবে হয়? কে কার কাছে প্রশ্ন করবে? স্যার, বাদী বিবাদীর কাছেও প্রশ্নমালা চাইতে পারে অথবা বিবাদী বাদীর কাছেও প্রশ্নমালা কখন চাবে? স্যার, ওইটা বিচার্য বিষয় গঠনের পরে। কয় দিনের মধ্যে? স্যার, ওইটা হলো 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে। যারে প্রশ্নমালা আদালত বললো যে উত্তর দাও, কয় দিনের মধ্যে? সেও 10 দিনের ভিতর দেবে। 10 দিনের মধ্যে বা আদালত নির্ধারিত সময়। সময়। দেন ওই কলি পারলে দেন, কলি মাঝখানের জন। কলি বলেন তো, ওই মুখের কাছে নেন, বলেন এই যে যে প্রশ্নমালা দ্বারা প্রকাশ, আমরা তো জানি প্রকাশ 2 প্রকার, একটা হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ, আর একটা কি? আর একটা প্রকাশ কি? দলিল দ্বারা প্রকাশ। এখন দলিল দ্বারা প্রকাশের ক্ষেত্রে কোনো দিনক্ষণ আছে কিনা? জি স্যার, 10 দিনের ভিতরে। দলিল না, দ্বারা দলিল নাই প্রকাশের স্যার। ক্ষেত্রে কোনো দিনক্ষণ দিনক্ষণ নাই। নাই। পীযূষ দেন, পীযূষ। পীযূষ স্যার, ধরেন আপনি মামলার বিবাদী, আমি বাদী। এখন আদালতে আমি বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে আদালতে বলছি যে ইওর অনার পীযূষে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেন, এবং আদালত আপনারে বললো যে পীযূষ তুমি 10 দিনের মধ্যে বাদী কর্তৃক যে প্রশ্নগুলো চাওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দাও, কিন্তু আপনি উত্তর দেন নাই। এখন আপনার কি হবে বলেন? বৈদিক তাকান, আপনি গেলে বৈদিক তাকান না, তাকায় উত্তর পান কিনা দেখেন। আপনারে
বিবাদী বলছে, আপনি বিবাদী, আদালত আপনারে বলছে যে বাদী যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলোর উত্তর তুমি 10 দিনের মধ্যে দিবা, কিন্তু আপনি বিবাদী, 10 দিনের মধ্যে প্রশ্নের উত্তর আপনি দেন নাই, এখন কি হবে আপনার বলেন? আরে ভালো মন্দ কিছু একটা বলেন। বিমল সাহেব দেন। স্যার প্রশ্ন শুনছেন? কি হবে, বিবাদী কি হবে? উনি তো উত্তর দেন নাই, ধরেন আপনি বিবাদী, আপনার প্রশ্নের উত্তর দিতে বলছে দেন নাই, এখন আপনার কি হবে? স্যার বলতে পারবো না, যে মনে নেই স্যার। মনে নাই? মাহবুব সাহেব দেন। স্যার আত্মপক্ষ সমর্থনের অধিকার হরণ হবে। দারুণ, আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাবে। 11 আদেশের 21-এ, 11 আদেশের 21-এ পূর্ণরে দেন। না, আত্মপক্ষ সমর্থনের অধিকার তো হারালো, এখন তাইলে প্রতিকার কি বিবাদী? পূর্ণ বিবাদী আই করবে, কে? আপিল করবে, বাদী বা বিবাদী উভয় পক্ষ আপিল করতে পারবে, আপিল করবে কেন? কারণ সংক্ষুব্ধের প্রতিকারই তো আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আপিলযোগ্য আদেশ, আদেশ। 11 আদেশের 21 বিধি একটা কি? আপিলযোগ্য আদেশ। আপিলযোগ্য আদেশ। ধন্যবাদ। পাবেল সাহেব নাকি? পাবেল সাহেবের কাছে দেন। পাবেল সাহেব, তাহলে আমরা প্রকাশ দুই প্রকার পেয়ে গেছি, একটা হলো প্রশ্ন দ্বারা প্রকাশ আর একটা হলো দলিল দ্বারা প্রকাশ। এখন আছে পরিদর্শন। পরিদর্শনের ক্ষেত্রে এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দেয় যে তুমি অমুক দিন এই দলিলটা পরিদর্শন করাবা। এখন সে করাবে কি করাবে না বা দেখাবে কি দেখাবে না, এই নোটিশ পার কয় দিনের মধ্যে জানাবে? পূর্বের 10 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে। পূর্বের 10 দিন না, নোটিশ পার 10 দিনের মধ্যে। ওই যে 11 আদেশে বলছে নোটিশ পার কয় দিন? 10 দিনের মধ্যে। 10 দিন। বুঝতে পারছেন? সামনে ইমন রে দেন। ইমন, ইমন, স্বীকৃতি কত প্রকার? 2 প্রকার। কয় প্রকার? মাধব, কয় প্রকার? 3 প্রকার। কি কি? ওই মামলা শিকার, হ্যাঁ। দলিল শিকার আর ঘটনা শিকার। মামলা শিকার, দলিল শিকার আর ঘটনা শিকার, এই তিনটা ক্ষেত্রে নোটিশ দেয় স্বীকার করার জন্য। ওই পাশে সঞ্চিতারা দেন। সঞ্চিতা, মামলা শিকারের নোটিশ কে কাকে দিতে পারে? মুখের কাছে নেন। মামলা শিকারের নোটিশ কে কাকে দিতে পারে? যে কোনো পক্ষ, যে কাউরে, যে কোনো পক্ষ যে কাউরে। এমন না যে বাদী দিবে বিবাদীরে, বিবাদীও কি বাদীরে দিতে পারে। এখন যদি বলেন স্যার বিবাদীর আবার কি দাবি, বিবাদী অনেক ক্ষেত্রে অনেক কিছু দাবি করতে পারে না, যেন সেট অফ দাবি করে কে? বিবাদী। ইসমাইল দেন। ইসমাইল, দলিল শিকারের নোটিশ, এটা কোনো দিন ক্ষণের বিষয় আছে কিনা? দলিল শিকারের নোটিশ, হ্যাঁ, নোটিশ 15 দিনের ভিতরে স্বীকার করতে হবে। যে নোটিশ দেওয়ার 15 দিনের ভিতরে আছে সেটা, নোটিশ দেওয়ার কতদিন? 15 দিনের ভিতরে। 15 দিন। ফেরদৌসের কাছে দেন। ফেরদৌস, জি স্যার। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য, সেটা হলো এই যে যে ঘটনা স্বীকারের নোটিশ, এক পক্ষ আর এক পক্ষের ঘটনা স্বীকার করার জন্য নোটিশ দিল, বাট কতদিনের মধ্যে স্বীকারের আহ্বান জানাবে? শুনানির কয়দিন পূর্বে? শুনানির পূর্বে 9 দিন পূর্বে। শুনানির পূর্ববর্তী 9 দিন। 9 দিনের মধ্যে। আশরাফুল দেন। আশরাফুল তো না, মিলন দেন। মিলন, মিলন, কেউ যদি মামলা স্বীকার করে তাহলে আদালত কি করবে? বাদী বলল নোটিশ দিয়ে বিবাদীরে তুমি মামলা স্বীকার করো, এবং বিবাদী মামলা স্বীকার করছে, তাহলে এখন আদালত কি করবে? রায় দেবে রায় দিবে কততে? স্যার 16 না না তানভীর দিয়ে দেন, তানভীর দিয়ে দেন। কততে বলেন? আর আমার মনে নাই। 12 আদেশের কত বিধিতে? 6 বিধিতে। এবং 12 আদেশের 6 বিধি একটা আদেশ না ডিক্রি? ডিক্রি। এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল দেন। আখিনুর আসে নাই মনে হয় নাকি? আখিনুর আসে নাই। এই মরিন সাহেব, আপনি কাছে, আপনি বলেন তো 13 আদেশের টাইটেল কি? 13 আদেশে কি আছে? আমরা কি পড়লাম 13 আদেশের? একটা ভিডিও পড়ি নাই, জাস্ট টাইটেল পড়ছি। মনে পারবেন বলতে? দলিল দাখিল, আটক ও ফেরত। দলিল দাখিল, আটক ও ফেরত। ধন্যবাদ।
কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা এখন নামাজের বিরতিতে যাব, নামাজের বিরতির পর আবার শুরু হবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, না হলে এখন এই বিরতিতে যাব। বুঝছেন? নামাজ শেষে এই 15 মিনিটের বিরতি, আবার আমরা ইনশাল্লাহ শুরু করব। তো ভালো থাকেন, আপাতত বিরতি। বিচার্য বিষয় গঠন, ফ্রেমিং অফ ইস্যুস, আদেশ 14। বিচার্য বিষয় আসলে কাকে বলে দেখেন, দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, এই দুই মামলার বিচার শুরু হয় চার্জ গঠনের পর থেকে। ফৌজদারি মামলায় বিচার শুরু হয় চার্জ গঠনের পরে, আর দেওয়ানি মামলা শুরু হয় ইস্যু গঠনের পরে। ইস্যুর বাংলা হলো বিচার্য বিষয়। এখন চার্জ বা বিচার্য বিষয় আসলে কি, বা এটা দেওয়ানি মামলায় কখন গঠন করা হয়, এটা দেখেন আমরা ধাপে ধাপে মনে করি। যে সর্বপ্রথম একটা দেওয়ানি মামলা দাখিল হয় আরজির মাধ্যমে, আরজি দাখিল করে। আরজি দাখিলের পরে বিবাদী পায় হচ্ছে সমন। সমনের পর বিবাদী এসে দেয় কি, লিখিত জবাব। লিখিত জবাবের পরে যখন দুই পক্ষ হাজির হয়, তখন ওই মামলাটা পাঠায় হচ্ছে এডিআরে, মধ্যস্থতায়। মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, তখন ওই মামলাটাই হবে ইস্যু গঠন। কি বলেন? ইস্যু গঠন। ইস্যু গঠন মানে হলো তখন বিবাদীরা জিজ্ঞাসা করবে যে বাদী এই দাবি করছে, তুমি কি স্বীকার করো? বা বাদীরা জিজ্ঞাসা করবে যে তোমার বিবাদী এই দাবি করছে, তুমি কি স্বীকার করো? এই যে যে এক পক্ষ যেটা দাবি করতেছে, অপর পক্ষ যেটা অস্বীকার করতেছে, সেটার উপর ভিত্তি করে গঠিত হয় কি, বিচার্য বিষয়। এবং এই বিচার্য বিষয় যখন গঠন হয়ে গেল, তার 10 দিনের মধ্যে কি হবে, ডিসকভারি। ডিসকভারি আগে পড়ছি না? ডিসকভারি মানে কি, প্রকাশ। তাহলে প্রকাশটা আমরা আগে পড়ে ফেলছি, বাট প্রকাশের পর্যায়টা কিন্তু পরে। বুঝছেন? প্রকাশ আছে কততে, 11 দেশে, কিন্তু বিচার্য প্রকাশ অ্যাকচুয়ালি বিচার্য বিষয় গঠনের পরে, কিন্তু প্রকাশের আদেশ আছে 11তে, আর বিচার্য বিষয় গঠন আছে কততে, এই যে 14তে। তাহলে আমরা বলতে পারি যে কোনো মামলায় এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়, বিচার্য বিষয় গঠিত হয়। এখন আমরা যদি পড়ি, দেখেন যে লিখিত জবাব দাখিলের পর সমন উল্লিখিত নির্ধারিত দিনে উভয় পক্ষ হাজির হলে, মানে লিখিত জবাব দাখিলের পরে যখন উভয় পক্ষ হাজির হয়েছে, আদালত উক্ত মোকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য 89 ক ধারা অনুসারে মধ্যস্থতায় প্রেরণ করতে বাধ্য। মাত্রই বললাম, পাঠাবে কোথায়, মধ্যস্থতায়। মধ্যস্থতার মাধ্যমে মোকদ্দমায় উল্লেখিত বিরোধ নিষ্পত্তি হলে আদালত পক্ষগণের মধ্যকার সমঝোতা অনুসারে 23 আদেশ অনুসারে ডিক্রি দিবে। মানে মধ্যস্থতা মানে যদি তাদের মধ্যস্থতায় আপস মীমাংসা হয়, তাহলে তো আদালত কি দিয়ে দিবে, ডিক্রি দিয়ে দিবে। তবে মধ্যস্থতা ব্যর্থ হলে মধ্যস্থতা শুরুর পূর্বে মোকদ্দমাটি যে পর্যায়ে ছিল, সে পর্যায়ে হতে মোকদ্দমার কার্যক্রম শুরু হবে। সুতরাং 89 ক ধারার বিধানের আলোকে বলা যায়, শুধুমাত্র মধ্যস্থতার প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে 14 আদেশের অধীন অগ্রসর হবে। অর্থাৎ যদি মধ্যস্থতা ব্যর্থ হয়, তাহলে অনুসরণ করবে কত আদেশ, 14 আদেশ। এই যে আমরা চলে আসি, দেখেন বিচার্য বিষয়ের অর্থ। বিচার্য বিষয়ের অর্থ, মিনিং অফ ইস্যুস, ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ, এটা ঘটনা এবং আইন বলতেন, ঘটনা কিংবা কি আইন, ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে, অন্য পক্ষ অস্বীকার করে, তখনই বিচার্য বিষয়ের উদ্ভব হয়। আন্ডারলাইন করেন, গুরুত্বপূর্ণ বিষয় বা ম্যাটেরিয়াল প্রপোজিশন বলতে আইন বা ঘটনার সেই সকল বিষয় দিয়ে বোঝায় যা একজন বাদী তার মোকদ্দমা দায়েরের অধিকার দেখানোর জন্য অবশ্যই দাবি করবে, আর বিবাদী তার আত্মপক্ষ প্রতিষ্ঠা করতে দাবি করবে। এখন আর দরকার নাই, আমরা চলে এসি প্রকারভেদে। প্রকারভেদ, প্রকারভেদ, প্রকারভেদ হলো, খান 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 আমার আছে যে, প্রকারভেদ হলো এই ফেরদৌস খান। প্রকারভেদ হলো 14 আদেশের 1-4 বিধিতে বলা হয়েছে ইস্যুস আর অফ টু কাইন্ডস, মানে বিচার বিষয় দুই প্রকার। একটা দেখেন ইস্যুস অফ ফ্যাক্ট, আর একটা হলো ইস্যুস অফ ল। এখন এই যে বিচার্য বিষয় দুই প্রকার, নিচে লেখা আছে, আন্ডারলাইন করেন, ঘটনাগত বিচার্য বিষয় এটারে বলে কি, ইস্যুস অফ ফ্যাক্ট। আর আইন সংক্রান্ত বিচার্য বিষয় এরে কি বলে, ইস্যুস অফ ল। তাহলে বিচার্য বিষয় কয় প্রকার, দুই প্রকার। ডিসকভারি কয় প্রকার, দুই প্রকার। স্বীকৃতি কয় প্রকার, 3 প্রকার। আজকে আমরা পড়ছি ডিসকভারি 2 প্রকার, প্রশ্নমালা দ্বারা, দলিল দ্বারা। আর স্বীকৃতি পড়ছি কয় প্রকার, 3 প্রকার, মাদক, মামলা, দলিল,
ঘটনা, মনে আছে কিনা? আর বিচার্য বিষয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ঘটনাগত বিচার্য বিষয়, একটা কি আইনগত বিচার্য বিষয়। এখন ঘটনাগত বিচার্য বিষয় কাকে বলে? আমার কথা শুনে নাকি বই পড়ি। ঘটনাগত বিচার্য বিষয় হলো যে একটা দেওয়ানি মামলা যে কারণের উপর ভিত্তি করে মামলাটা দায়ের করে, সেটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। কিভাবে? ধরেন হিজবুল সাহেবরে আলম খান বেদখল করছে, আলম খান তার দল বল নিয়ে এসে হিজবুল সাহেবরে কি করছে? বেদখল করছে। তাহলে বেদখল হওয়ার দিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা কি হয়? শুরু হয়। তাহলে এই জায়গায় বিচার্য বিষয় হিজবুল সাহেব দাবি করতেছে যে আলম সাহেব আমারে বেদখল করছে, আর আলম সাহেব দাবি করতেছে যে আমি বেদখল করি নাই। এই যে যে বিচার্য বিষয়, এটা হলো কি ঘটনাগত। বুঝেন কিনা? অথবা এরকম হতে পারে যে অর্থের মামলা, এক পক্ষ দাবি করতেছে যে অমুকের কাছে আমি 5 কোটি টাকা পাই, ও বলতেছে যে না আমার কাছে কোনো টাকা পায় না। এটাই কি বিষয়? ঘটনাগত। মানে যে কারণের উপর ভিত্তি করে মামলাটা দায়ের করা হয় সেটারে কি বলে? ঘটনাগত বিচার্য বিষয়। বুঝেন কিনা? এখন বিবাদী এসে দাবি করতেছে যে বাদী তো মামলা করছে কিন্তু এই মামলাটা আইন দ্বারা বারিত, মানে এই মামলা আরো তামাদি মেয়াদ শেষ, এটা আরো আগে দায়ের করা উচিত ছিল, কিন্তু তামাদি আইনে আছে যে এতদিনের মধ্যে দায়ের করতে হবে, কিন্তু সে দাবি করছে আরো 5 বছর পরে। এখন বাদী বলতেছে যে না আমি ঠিক সময় দায়ের করছি, তাহলে বিবাদী বলতেছে তামাদি দ্বারা বারিত, বাদী বলতেছে তামাদি দ্বারা বারিত না। এটা হলো আইনগত বিচার্য বিষয়। তাহলে আইনগত বিচার্য বিষয় হলো যে তামাদি দ্বারা বারিত কিনা, বা বিবাদী এসে বলতেছে যে রেস জুডিকাটা দ্বারা বারিত। রেস জুডিকাটা মানে হলো বিবাদী এসে বলতেছে যে ইওর অনার, বাদী এই যে মামলাটা করছে এই সেম বিষয় আগেই আমাদের মধ্যে একবার নিষ্পত্তি হয়ে গেছে, সো এক মামলা সে 2 বার করছে। এই যে বিচার্য বিষয় এটা কি আইনগত। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? অমুক অমুকরে বেদখল করছে কিনা, অমুক অমুকের কাছে টাকা পায় কিনা, মানে যে কারণের উপর ভিত্তি করে আপনি মূল মামলাটা করছেন এটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। আর অপরপক্ষ সে দাবি করতেছে মামলাটি রেস জুডিকাটা দ্বারা বারিত, মামলাটি তামাদি দ্বারা বারিত, বা মামলাটি দেওয়ানি আদালতের বিচার করে এখতিয়ার নাই, এইগুলাই হলো কি আইনগত বিচার্য বিষয়। সো আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি ঘটনাগত বিচার্য বিষয় আর কোনটি আইনগত বিচার্য বিষয়। দেখি আপনারা কি বুঝলেন, আমি একটা প্রশ্ন করি তাহলে ভালো বলতে পারবেন। দেখি নেন, তানভীর সাহেব নেন, ধরেন। তানভীর সাহেব বলেন যে আপনার কাছে একজন আসছে, যে এক মহিলা আসছে, আপনি উকিল সাহেব, ভরণ পোষণের মামলা করতে আসছে। হিন্দু মহিলা, ধরেন হিন্দু ভদ্র মহিলা, উনি বলতেছে যে ওনার হাজবেন্ড ওনার ভরণ পোষণ দেয় না। এখন আপনি ভরণ পোষণের মামলা করছেন, ভরণ পোষণের মামলার তামাদি মেয়াদ ধরেন 12 বছর। মানে আমরা তামাদি আইন যখন পড়বো ওখানে বলা আছে হিন্দু মহিলা খোরপোশের মামলা করতে পারবে 12 বছরের মধ্যে। এখন তানভীর সাহেব উকিল হিসেবে মামলা করছে, করার পরে এখন ওই হিন্দু মহিলার যিনি হাজবেন্ড উনি এসে বলতেছে যে বাদী আমার কাছে কোনো খোরপোশ পাবে না, আর খোরপোশ পেলেও আরো মামলা করার তামাদি মেয়াদ হলো 12 বছর, আর ওই বাদীর সাথে আমার 14 বছর ধরে কোনো সংসার নাই। তাহলে এই 14 বছর পরে এসে সে মামলা করছে। এখন হাজবেন্ড বিবাদী হিসেবে দাবি করতেছে যে মামলাটা নির্দিষ্ট সময় পরে করছে, আর বাদী দাবি করতেছে যে আমি হাজবেন্ড বিবাদীর কাছে খোরপোশ পাই। এখন তানভীর সাহেবের কাছে প্রশ্ন, বলেন তো যে এক্ষেত্রে কোনটা ঘটনাগত বিচার্য বিষয় আর কোনটা আইনগত বিচার্য বিষয়? আইনগত বিচার্য বিষয় স্যার তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়েছে কিনা। স্বামী যে এটা দাবি করছে যে তামাদি মেয়াদ অতিক্রান্ত হয়েছে কিনা, এটা হলো কি আইনগত বিচার্য বিষয়। আর ঘটনাগত হচ্ছে মেইনটেনেন্স দেয় কিনা। ঘটনাগত হলো যে বাদী যেটা দাবি করছে যে আমি ভরণ পোষণ চাচ্ছি, আর উনি করছে উনি বলতেছে না তুমি ভরণ পোষণ পাবা না। তাহলে ভরণ পোষণ পাবে কি পাবে না এটা হলো ঘটনাগত বিচার্য বিষয়, আর মামলাটি তামাদি দ্বারা বারিত এটা হলো কি আইনগত বিচার্য বিষয়। ধন্যবাদ। এখন এই নিচে যা আছে এটা আমরা পড়তে যাব না, একেবারে ডান সাইডে আসেন, দেখেন বিচার্য বিষয়ের উদাহরণ আছে, পাইছেন? এই দেখেন এই যে বিচার্য বিষয়ের উদাহরণ, মকদ্দমাটি তামাদি দ্বারা বারিত কিনা, এটা কি আইনগত নাকি? মকদ্দমাটির বিচার করার এখতিয়ার আদালতের আছে কিনা, এটাও কি আইনগত।
রেস জুডিকাটার নীতি অনুযায়ী মকদ্দমাটি খারিজ হবে কিনা, এটাও কি আইনগত। তাহলে আইনগত এই তিনটাই অ্যাকচুয়ালি হয়, যে তামাদি দ্বারা বাড়িত কিনা, তারপরে এখতিয়ার আছে কিনা, আর রেস জুডিকাটার নীতি দ্বারা খারিজ হবে কিনা। এগুলো হলো এই যে দেখেন আইন সংক্রান্ত বিচার্য বিষয় বা ইস্যুস অফ ল। অপরদিকে এই যে দেখেন যে বাদী দখলে ছিল কিনা, বাদী বিবাদীকে অর্থ প্রদান করেছিল কিনা, বাদীর সাথে বিবাদীর বিবাহ হয়েছিল কিনা, এইগুলো হলো কি ঘটনাগত বিচার্য বিষয়। আর যারা এখনো শনাক্ত করতে পারতেছেন না যে আইনগত ঘটনাগত, তো আমি কিভাবে নির্ধারণ করবো, আমি তো বুঝতেছি না, তো তাদের জন্য সহজ টেকনিক হলো যে রেস জুডিকাটা দ্বারা বাড়িত কিনা, তামাদি দ্বারা বাড়িত কিনা, বিচার করার এখতিয়ার আছে কিনা, এইগুলো হলো কি আইনগত। আর ঘটনাগত হলো যে বাদী যে কারণে মামলা করছে, অমুক অমুকরে বেদখল করছে কিনা, অমুক অমুকের কাছে টাকা পায় কিনা, অমুক অমুকরে খোরপোশ দেয় কিনা, এইগুলো হলো কি ঘটনাগত বিচার্য বিষয়। এখন আমরা সরাসরি চলে আসব, এ জায়গায় নতুন বইতে অনেক আলোচনা আছে, এটা আমরা পড়বো না, জাস্ট এটা একটু একটা পড়ি, যেটা আমি অলরেডি বলছি যে দেওয়ানি মকদ্দমার বিচার্য বিষয় প্রণয়ন আর ফৌজদারি মামলায় চার্জ গঠন নামে পরিচিত। অর্থাৎ যেটাকে দেওয়ানি মামলায় বলে বিচার্য বিষয় গঠন, সেটাকে ফৌজদারি মামলা কি বলে, চার্জ চার্জ গঠন। আর এই জায়গা পড়বো না, সরাসরি চলে আসবো বিচার্য বিষয় প্রণয়নের সময়। দেখেন মাঝামাঝি ওই যে বিচার্য বিষয় প্রণয়নের সময় পাইছেন, দেখেন মামলার গোল দিবেন প্রথম শুনানির সময়, গোল দিবেন মামলার কখন, প্রথম শুনানির সময়, কিংবা শব্দটা গোল দেন, কিংবা, কিংবার একটা প্রতিশব্দ বলেন তো, অথবা, বা, মানে হয় এটা না হয় ওটা, দুইটা না কিন্তু, কিংবা মানে কি হয় এটা না হলে ওটা। তাহলে মামলার প্রথম শুনানি কিংবা গোল দিবেন লিখিত জবাব দাখিলের, গোল দিবেন যেটা পরে ঘটে, লিখিত জবাব দাখিলের যেটা পরে ঘটে, তার গোল দিবেন 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। একটু শুনেন, একটা দেওয়ানি মামলায় কখনো কখনো বাদী তো আর্জি দাখিল করছে, বিবাদী কি পেল, সমন, সমন পাওয়ার পর বিবাদী কখনো কখনো আগে লিখিত জবাব দাখিল করে পরে প্রথম শুনানি হয়, আর কখনো কখনো আগে হয় প্রথম শুনানি পরে হয় আর্জি দাখিল। বুঝেন কিনা? প্রথম শুনানি মানে হলো যে সময় দুইজন বাদী বিবাদী দুইজনই আদালতের সামনে হাজির হয়েছে, এটা হলো প্রথম শুনানি। আর লিখিত জবাব মানে হলো বিবাদী আর্জির পরিপ্রেক্ষিতে যেটা জমা দেয় সেটাকে কি বলে, লিখিত জবাব। তো তাহলে একটা দেওয়ানি মামলায় প্রথম শুনানি কিংবা লিখিত জবাব দেখতে হবে, দুইটার মধ্যে কোনটা পরে ঘটছে, তার কয়দিনের মধ্যে, তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিচার্য বিষয় গঠন করবে কখন, বিচার্য বিষয় গঠন করবে কখন, মামলার প্রথম শুনানি অথবা কি লিখিত জবাব দাখিল, এই দুইটার ভিতরে কি যেটা পরে ঘটে তার কয়দিনের মধ্যে, 15 দিনের মধ্যে। আজকে আমরা অনেকগুলা দিনক্ষণ পাইছি, 11 আদেশে যতদিন আছে সব 10 দিন, 12 আদেশে একটা আছে হলো 15, একটা হলো শুনানির 9 দিন পূর্বে, আর এই যে 14 আদেশে যেটা পেলাম এটা কত দিন, 15 দিন। তো আমরা এরপরে চলে আসি, দেখেন বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী বা দলিলপত্র পরীক্ষা করতে পারে। মানে দুইটি ক্ষেত্রে আদালত বিচার্য বিষয় গঠনের পূর্বে সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে। যে ক্ষেত্রে আদালত মনে করে যে আদালতের সামনে হাজির নেই এমন কোন ব্যক্তির জবানবন্দি ছাড়া, আন্ডারলাইন করবেন, মামলায় দাখিল করা হয়নি এমন কোন, আন্ডারলাইন করবেন, দলিল পরিদর্শন ব্যতীত মকদ্দমার বিচার্য বিষয় নির্ভুলভাবে প্রণয়ন করা যাবে না। একটু অর্থ বুঝেন, এই জায়গা বলছে কি যে বিচার্য বিষয় গঠনের পরেই একটা মামলার সাক্ষী শুরু হয়, কিন্তু বিচার্য বিষয় গঠনের সময় আদালতের মনে হচ্ছে যে অমুক অমুকের সাক্ষ্য গ্রহণ করা দরকার, অমুক অমুকের কথা শোনা দরকার, বা এই বিচার্য বিষয় গঠন করতে হলে এই দলিল দেখা দরকার। তাহলে পরের লাইনটা দেখেন, অনধিক 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠন গোল দিবেন মুলতুবি অ্যাডজন রাখতে পারে। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিচার্য বিষয় গঠন মুলতুবি রাখতে পারে কত দিনের জন্য, অনধিক 15। মানে 15 দিন কেন মুলতুবি রাখতেছে, ওই ব্যক্তিরে হাজির করার জন্য,
ধরেন মামলাটা হচ্ছে নির্মল আর আমাদের প্রবাসের মধ্যে। এখন আদালত বিচার্য বিষয় গঠনের সময় দেখলো যে নির্মল আর প্রবাসের মধ্যে এই মামলা যদি বিচার্য বিষয় গঠন করতে চাই, ধরেন এটা একটা অর্থের মামলা, তাহলে এই জায়গায় ইমন, বিমল এবং পূর্ণ এদের বক্তব্য শোনা দরকার। কিন্তু ইমল, বিমল আর পূর্ণ তো এই মুহূর্তে আদালতের সামনে নাই। তখন তাদের জবানবন্দি শোনানোর জন্য মানে তাদের জবানবন্দি বা তাদের বক্তব্য শোনার জন্য বিচার্য বিষয় গঠন কি করবে? মুলতবি করতে পারবে সর্বোচ্চ কত? 15 দিন। এবং প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির হতে এবং প্রয়োজনীয় দলিল দাখিল করতে সমন জারি করতে পারে। এবং ওই যে ইমন, বিমল আর পূর্ণরে হাজির হওয়ার জন্য কি দিবে? সমন দিবে। বা অমুক দলিল হাজির করার জন্য কি দিবে? সমন দিবে। বুঝছেন? তাহলে আমরা 14 আদেশে যে দিনক্ষণ আছে সব কত দিন? 15 দিন। প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের কতদিন পরে? 15 দিন পরে। আর বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে কত দিনের জন্য? 15 দিন। বিধি মনে রাখার প্রয়োজন নাই। বিধি যেটা দেখেন 14 আদেশের বিধি 5, এটা একটু পারলে মনে রাখেন। বিধি 5 বিচার্য বিষয় সংশোধন বা কর্তনের ক্ষমতা। আন্ডারলাইন করেন, সংশোধন বা কর্তন। পাওয়ার টু, আন্ডারলাইন করবেন, অ্যামেন্ড এন্ড স্ট্রাইক আউট ইস্যুস। অ্যামেন্ড এন্ড কি? স্ট্রাইক আউট ইস্যুস। এর আগে স্ট্রাইক আউট কথাটা বহু জায়গায় আমরা পাইছি। পক্ষ কর্তন আছে 1 আদেশে 10-এর 2, প্লিডিংস কর্তন আছে 6 আদেশের 16, মনে আছে কিনা আপনাদের? তো এরকম বিচার্য বিষয় সংশোধন বা কর্তন। বলেন তো বিচার্য বিষয় গঠন করে কে? উকিল সাহেবরা? বিচার্য বিষয় গঠন করে কে? আদালত। পক্ষরে 2 পক্ষরে শুনে বিচার্য বিষয় গঠন করে আদালত। তাহলে বিচার্য বিষয় সংশোধন করবে কে? আদালত। বিচার্য বিষয় কর্তন করবে কে? আদালত। তাহলে আমি মনে রাখবো বিচার্য বিষয় সংশোধন বা কর্তন 14 আদেশের কত বিধি? 5 বিধি। দেখেন দেওয়ানি কার্যবিধির 14 আদেশের 5 বিধির অধীন আদালত বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারে। সংশোধন দেখেন, মকদ্দমার পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ধারণের জন্য গোল দিবেন ডিক্রি প্রদানের পূর্বে, গোল দিবেন যে কোনো সময় আদালত বিচার্য বিষয় সংশোধন গোল দিবেন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে বিচার্য বিষয় সংশোধন করতে পারে কখন? যে কোনো পর্যায়ে, ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো পর্যায়ে। কি কি পারে? সংশোধন করতে পারে। সংশোধন মানে হলো যা ছিল সেইটা কাইটে আর একটা করছে। আর অতিরিক্ত বিচার্য বিষয় গঠন মানে কি? যা আছে তো আছে, তার সাথে আরো কিছু কি হবে? যুক্ত হবে। তাহলে যদি আপনাকে বলে যে বিচার্য বিষয় সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন কত আদেশে আছে? 14 আদেশের 5 বিধি। এবার আমরা চলে আসি কর্তন, স্ট্রাইক আউট। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন করতে পারবে যদি আদালত মনে করে বিচার্য বিষয়টি, আন্ডারলাইন করবেন, ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হয়েছে। ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হয়েছে, রংলি ফ্রেমড। আদালত যদি মনে করে যে বিচার্য বিষয় গঠন হওয়ার কথা ছিল একটা, হয়েছে আর একটা, তাহলে কি করবে? কর্তন করবে। বা ভুলভাবে প্রবর্তিত, রংলি ইন্ট্রোডিউসড। তাহলে আপনি দুইটা জিনিস মনে রাখবেন, বিচার্য বিষয় যদি ভুলভাবে গঠিত হয় অথবা কি হয়? ভুলভাবে প্রবর্তিত হয়, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে? স্ট্রাইক আউট বা কর্তন করতে পারে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে আদালত বিচার্য বিষয় কর্তন করবে কখন? বিচার্য বিষয় ভুলভাবে কি হলে? গঠন হলে, বা ভুলভাবে কি হলে? প্রবর্তিত হলে। ভুলভাবে গঠন মানে হলো আদালতই ভুল করছে, আর ভুলভাবে প্রবর্তিত মানে হলো আদালতের কাছে ভুলভাল বুঝাইছে এটা। আচ্ছা যাই হোক, এতটুকু মনে রাখেন। আমরা মাঝের যেটা আছে বিচার্য বিষয় নিয়ে সম্পাদিত চুক্তি অনুসারে রায়, প্রয়োজন নাই, সরাসরি চলে আসে চূড়ান্ত শুনানির তারিখ। চূড়ান্ত শুনানির তারিখ, এটা বিবিআই। 14 আদেশের 2টা বিধি আমরা মনে রাখবো, 14 আদেশের 5 আর 14 আদেশের 8। দেখেন ভাই, এখন শুনেন, এই আরজি তো দিল, সমন তো পেল, লিখিত জবাব তো দিল, এরপরে বিচার্য বিষয় গঠন হলো। এখন বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে ডিসকভারি ইন্সপেকশন হয়? 10 দিন। মনে আছে কিনা? 10 দিন। এখন ডিসকভারি ইন্সপেকশন ধরেন হলো, এখন এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। কি হবে? মানে বাদী তার সাক্ষীদের হাজির করবে, বিবাদী তার সাক্ষীদের হাজির করবে। এখন এই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ, সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ, এই যে দেওয়ানি মামলায় যে সাক্ষ্য গ্রহণ, এটাকে বলে চূড়ান্ত শুনানি।
কি বলেন? চূড়ান্ত শুনানি, ইংরেজিতে বলে ফাইনাল হিয়ারিং। এর আর একটা সিনোনিম বা প্রতিশব্দ হলো পারেন্টরি হিয়ারিং। কি বলেন? পারেন্টরি পিএইচ। যারা দেওয়ানি মামলা যান, কোর্টে যান, বলে যে পিএইচ এর জন্য আছে। এখন এই পিএইচ মানে এই যে আমরা যে অনিয়ন পিএস খাই সেই পিএইচ না, কিন্তু এই পিএইচ মানে হলো পারেন্টরি হিয়ারিং, মানে ওই মামলাটা শুনানির সাক্ষ্য গ্রহণের জন্য আছে। বুঝছেন? এখন এই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে বিচার্য বিষয় গঠন হতে 120 দিনের মধ্যে। বিচার্য বিষয় গঠন হতে কত? আজকে যদি বিচার্য বিষয় গঠন করে, তাহলে এই মামলার সাক্ষ্য গ্রহণ কবে থেকে শুরু হবে এটা আবার নির্ধারণ করবে আজকে থেকে কয় দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। এই কথাটাই বলা আছে 14 দেশের 8 বিধি। এই যে দেখেন, বিচার্য বিষয় প্রণয়নের পর বল দিবেন 120 দিনের ভিতর। কয় দিনের ভিতর? 120 দিনের ভিতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে, বিবিআই। এবং এই যে যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে, এই যে 14 আদেশের 8 বিধি, একে বলে এসডিপিএইচ। একটু লিখে রাখেন। আপনারা যখন এই এসডিপিএইচ সবচেয়ে বেশি পাবেন যখন কেস ডায়েরি নিয়ে ভাইবা দিতে যাবেন বা লিখিত সময় লাগতে পারে। এসডিপিএইচ লেখেন, বড় হাতের এসডিপিএইচ। এসডিপিএইচ অর্থ আমি বলে দিই। হ্যাঁ, এসডিপিএইচ। এস এ হলো সেটলিং, এস ই, সবাই একসাথে লেখেন, সেটলিং, এস ই টি টি। প্রথম এইচডিপিএস এস এস সনির এস, এসডিপিএইচ। এস এর অর্থ হলো সেটলিং, এস ই টি টি এল আই এন জি, লেখছেন? সেটলিং। আবার বলি, এস ই টি টি এল আই এন জি, সেটলিং। ডিতে হলো ডেট, ডিএটি, ডেট, ডেট। তারপর লেখেন ফর। এবার পিএইচ হলো পারেন্টরি, পিই লেখেন, পিই আর ই এমপি টিও আর ওয়াই। আবার বলি, পিই আর ই এমপি টিও আর ওয়াই, পারেন্টরি। হিয়ারিং, এইসিএ আর আই এনজি, এইসিএ আর আই এনজি। সামনে হাইফেন দিয়ে লেখেন বা ব্র্যাকেটে লেখেন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। দেওয়ানি মামলায় যদি বলে যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ কখন, বিচার্য বিষয় গঠনের কয় দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। এটার ইংরেজিতে কি বলে? এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। কোথায় আছে? 14 আদেশের 8 বিধিতে। আর শুধু পিএইচ মানে জানেন? যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে যাবে তারপর হবে পিএইচ। এই পিএইচ মানে কি? পারেন্টরি হিয়ারিং। তো এই পারেন্টরি হিয়ারিং এর আরেকটা ইংরেজি প্রতিশব্দ হলো কি? ফাইনাল হিয়ারিং। ফাইনাল মানে চূড়ান্ত না, পারেন্টরি হিয়ারিং মানেও কি? চূড়ান্ত শুনানি। জেনে রাখা ভালোতে আসি। দেখেন, বিচার্য বিষয় গঠনের দায়িত্ব হলো আদালতের। বিচার্য বিষয় গঠনের দায়িত্ব কার? আদালতের। মকদ্দমার গোল দিবেন প্রথম শুনানির সময়। মকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। অর্থাৎ যেদিন প্রথম শুনানি সেই দিন এসে বিবাদী আত্মপক্ষ সমর্থন করে নাই, মানে বিবাদী যা বলছে বিবাদী তা মাইনে নিছে, তাহলে কি আর বিচার্য বিষয় গঠনের দরকার আছে? বিচার্য বিষয় গঠন কখন হয়? যখন এক পক্ষ যেটা দাবি করছে অপর পক্ষ সেটা কি অস্বীকার করছে। এখন এক পক্ষ যা যা বলতেছে অপর পক্ষ মাইনে নিচ্ছে, তাহলে তো ঝগড়াই হয় না। তাহলে 14 আদেশে আমরা বিধি মনে রাখবো দুইটা, 14 আদেশের 5, 14 আদেশের 8। আর 14 আদেশের দিনক্ষণ আছে 15-15-120। 15-15-120 কেমনে আমি মনে করাই দিই। বিচার্য বিষয় গঠন করতে হবে প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিল যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে। মনে আছে? আর বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে সর্বোচ্চ কত দিন? 15 দিন। আর বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এটাকে কি বলে? এসডিপিএইচ, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। 14 আদেশের কত? 8 বিধি।
বিচার্য বিষয় কয় প্রকার? দুই প্রকার, ঘটনাগত আর আইনগত। যেটার উপর ভিত্তি করে বাদী মামলা করে সেটা হলো ঘটনাগত, আর বিবাদী এসে দাবি করে রেস জুডিকাটা দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত, আদালতের এখতিয়ার নাই, এগুলা কি? আইনগত। বুঝছেন? আমরা বিগত বছরের প্রশ্নে আসেন। 1 নাম্বার, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের? এখন আমার বললেন না স্যার ইস্যু আবার কি? এই বিচার্য বিষয়ের ইংরেজি কি? ইস্যু। ইস্যু কয় প্রকার? দুই প্রকার। তারপরে প্রশ্নটা দেখেন, বিচার্য বিষয় সংশোধন করতে পারে কে? সংশোধন করতে পারে ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। কে পারে? আদালত। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, লিখিত জবাব দাখিলের 1.5 দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়। কতদিন? 15 দিন। আর এখানে যা আছে, সর্বশেষ প্রশ্নটা দেখেন, ইস্যু গঠনের কতদিনের মধ্যে দেওয়ানি মকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য হবে? কতদিন? 120 দিন। 14 আদেশের কত বিধি? 8 বিধি। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার। 9 নাম্বার। 12 নাম্বার। 12 নাম্বারটা দেখেন, বিচার্য বিষয় গঠন করা হয় কখন? লিখিত জবাব দাখিল এবং মকদ্দমার প্রথম শুনানি এর মধ্যে যেটা কি পরে ঘটে তার কয় দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। 13 নাম্বার, ষোলো, যদি আদালত মনে করে যে আদালতের সামনে হাজির নেই এমন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ ছাড়া বিচার্য বিষয় গঠন করা সম্ভব না, তখন আদালত সর্বোচ্চ 1.5 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন মুলতবি রেখে ভবিষ্যৎ কোনো দিন নির্ধারণ করতে পারে, প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির হতে সমন জারি করতে পারে। 18, আদালত বিচার্য বিষয় সংশোধন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন বা বিচার্য বিষয় কর্তন করতে পারে ডিগ্রি প্রদানের পূর্বে কি? যে কোনো সময়। 20, আদালত নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিচার্য বিষয় কর্তন করতে পারে? বিচার্য বিষয় ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হলে, বিচার্য বিষয় ভ্রান্তভাবে বা ভুলভাবে কি হলে? প্রবর্তিত হলে। উত্তর কি? ক ও খ উভয়। একুশ নাম্বারটা, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আদালত চূড়ান্ত শুনানির জন্য দিন নির্ধারণ করে? চূড়ান্ত শুনানির জন্য দিন নির্ধারণ করে কততে? 14 আদেশের 8 বিধিতে। 14 আদেশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা 11 আদেশে আজকে পড়ছি স্বীকৃতি, সরি 11 আদেশে পড়ছি ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, 12 আদেশে পড়ছি স্বীকৃতি, 13 আদেশে পড়ছি দলিল দাখিল আটক ফেরত, কোনোটা জাস্ট টাইটেল পড়ছি। আর এই 14 আদেশে এসে পড়লাম কি? বিচার্য বিষয় বা ফ্রেমিং ইস্যু। ফ্রেমিং ইস্যু। আমরা চলে আসি আদেশ 15। দেখেন, প্রথম শুনানিতে মকদ্দমা নিষ্পত্তি। বললেন আদেশ 15, প্রথম শুনানিতে মকদ্দমা নিষ্পত্তি। আপনাদের প্রশ্ন করি, বলেন তো, প্রথম শুনানিতে পক্ষগণের জবানবন্দি গ্রহণ কত আদেশ? 10 আদেশ। যদি বলে প্রথম শুনানিতে পক্ষগণের জবানবন্দি গ্রহণ, তাহলে আদেশ 10। আর যদি বলে প্রথম শুনানিতে রায় ঘোষণা করছে, প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি করে দিছে, তাহলে কত আদেশ? 15। দুইটা বিষয়, প্রথম শুনানিতে জবানবন্দি বললে আদেশ 10, আর প্রথম শুনানিতে রায় ঘোষণা করছে আদেশ কত? 15। এখন আপনার মনে হতে পারে যে প্রথম শুনানিতেই রায় ঘোষণা করবে কেন? অনেক কারণে হয়, যে বাদী যা মামলা করছে বিবাদী সব কি মেনে নিছে, তাহলে রায় ঘোষণা করতে পারে। একটু পড়ি দেখেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট এই যে যতটুকু রিডিং করে মনে থাকবে ততটুকু মনে থাকলেই হবে। প্রথম শুনানিতে রায় ঘোষণা, প্রোনাউন্সিং জাজমেন্ট এট দ্য ফার্স্ট হিয়ারিং। আদালত যে সকল ক্ষেত্রে মকদ্দমার প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারে তা দেওয়ানি কার্যবিধির 15 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
আদালত নিম্নলিখিত ক্ষেত্রে প্রথম শুনানিতে মকদ্দমার রায় ঘোষণা করতে পারে। কোন কোন ক্ষেত্র সেটা আমরা একটু দেখি আসেন। যে ক্ষেত্রে মকদ্দমার প্রথম শুনানির দিন এটা প্রতীয়মান হয় যে পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করবেন, আইন সংক্রান্ত কিংবা ঘটনা সংক্রান্ত কোনো বিচার্য বিষয় নেই, সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারে। অর্থাৎ প্রথম শুনানির দিন আদালত উভয় পক্ষের শুনে মনে হয়েছে যে দুই পক্ষের মধ্যে আইন সংক্রান্ত বা ঘটনা সংক্রান্ত কোনো কি নাই, বিচার্য বিষয় নেই, তাহলে রায় ঘোষণা করতে পারে। তারপরে দেখেন, যে ক্ষেত্রে দুই বা ততোধিক বিবাদী থাকে এবং যে ক্ষেত্রে বাদীর সাথে উক্ত বিবাদীদের মধ্যে কোনো একজনের কোনো বিচার্য বিষয় বা বিরোধ থাকে না, সেই ক্ষেত্রে আদালত উক্ত বিবাদীর বিরুদ্ধে বা পক্ষে রায় ঘোষণা করতে পারে। একটু ব্যাখ্যা দিই। নির্মল দাবি করছে যে সে প্রভাসের কাছে 5 কাঠা জায়গা পায়, প্রভাস বেদখল করছে, শাকিল বেদখল করছে। এখন নির্মলের দাবি প্রভাস স্বীকার করে নিছে যে আমি ঠিকই বেদখল করছি, কিন্তু শাকিল স্বীকার করে নাই। তাহলে যে স্বীকার করে নিছে তার বিরুদ্ধে কি করবে? রায় ঘোষণা করবে। আর যে করে নাই তারটা কি মামলা চলবে? তাহলে সহজ কথা। যে ক্ষেত্রে পরেরটা, যে ক্ষেত্রে মকদ্দমার কোন পক্ষের আইনজীবী মকদ্দমার কোন নির্দিষ্ট অংশ স্বীকার করেছে, আন্ডারলাইন করেন, কে স্বীকার করছে? আইনজীবী, যা মকদ্দমাটি নিষ্পত্তি করার জন্য যথেষ্ট, সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারে। তাহলে স্বয়ং পক্ষরা স্বীকার করতে পারে, আবার কি আইনজীবীও স্বীকার করতে পারে। তারপর দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার বিচার্য বিষয় গঠন করা হয়েছে এবং আদালত মনে করে যে আরো কোনো যুক্তিতর্ক বা সাক্ষ্যের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। ওই যে আদালত মনে করছে যে এই বিচার্য বিষয় গঠন করে রায় দেওয়া যাবে, এ জায়গায় যুক্তিতর্কের দরকার নাই। তারপরটা দেখেন, যে ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হয়েছে এবং কোনো পক্ষ যে সকল সাক্ষ্যের উপর নির্ভর করে সেটা দাখিল করতে কোনো কারণ ছাড়াই উপস্থিত হতে ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। এ হলো কথা। আপনার এই জায়গা জাস্ট রিডিং করে মনে রাখবেন যে প্রথম শুনানির সময় আদালত যদি দেখে দুইজনের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, দুইজনের মধ্যে কোনো মত পার্থক্য নাই, তাহলে কি দিয়ে দিবে? রায় ঘোষণা করে দেবে। কথা শেষ। জীবনেও প্রশ্ন আসে নাই, যদি আসে পারবেন ইনশাল্লাহ। যে সেলফ প্র্যাকটিস দেখেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দেওয়ানি কার্যবিধির কত আদেশ অনুযায়ী আদালত প্রথম শুনানিতে মকদ্দমা নিষ্পত্তি করতে পারে? কত আদেশ? 15 আদেশ। আর 4 নাম্বার প্রশ্নটা দেখেন, মকদ্দমার প্রথম শুনানির সময় আদালত নিম্নলিখিত কোন কারণে রায় ঘোষণা করতে পারে? উভয় পক্ষের রায় ঘোষণা আবেদন করলে পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় না থাকলে। কোনটা? পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় না থাকলে। সবশেষে আজকের আমাদের পড়ার সর্বশেষ যে প্রশ্নটা, সেটা দেখেন 7 নাম্বার প্রশ্নটা, যে মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য নির্ধারিত দিনে কোনো পক্ষ প্রয়োজনীয় সাক্ষ্যে কোনো কারণ ছাড়া দাখিল করতে ব্যর্থ হলে, মানে তার সমন দিছে বাট সে সাক্ষ্য হাজির করতে পারে নাই, তাহলে তার বিরুদ্ধেও কি করতে পারে? রায় ঘোষণা করতে পারে। তাহলে আমরা আজকে বেশ কতগুলো আদেশ পড়ছি, আদেশগুলো একটু মনে রাখেন। আমরা 11 আদেশে পড়ছি ডিসকভারি ইন্সপেকশন, মানে প্রকাশ পরিদর্শন। 12 আদেশে পড়ছি স্বীকৃতি। 13 আদেশে পড়ছি দলিল দাখিল আটক ফেরত। 14 আদেশে পড়ছি বিচার্য বিষয় গঠন। আর 15 আদেশে পড়ছি কি? মামলা প্রথম শুনানিতে নিষ্পত্তি। একটু শুনে রাখেন, আগামীকাল আপনাদের পড়া নেই, তো আগামীকাল এসে কেউ আবার ফেরত যায় না, বুঝতে পারছেন? আমাদের নেক্সট ক্লাস তাহলে কবে? বুধবারে। কবে? বুধবারে। আর এখন আপনাদের একটা ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে, একটু অপেক্ষা করেন, আমি প্রশ্ন প্রিন্ট দেই, তারপর ক্লাস টেস্ট দিয়ে আপনারা যান। 20 মার্কের ছোট পরীক্ষা, সমস্যা নাই। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ বলেন। পরীক্ষা কালকে? যে পরীক্ষা কালকে? পরীক্ষা এখন হবে, এখন। ও আচ্ছা। ঠিক আছে। আর আগামীকাল পড়া নেই, সেটা বলছে। আগামীকাল ক্লাস নেই, কেউ এসে আবার ফেরত যায় না।